রাস্তা দিয়ে আনমনে হাঁটছিল ফায়াজ। হঠাৎ দেখতে পায় সে রাস্তার এক পাশে অনেকগুলো ছেলে মিলে একজনকে অনেক মারছে। ফায়াজ একবার ভাবলো ওখানে যাবে, দেখবে সেখানে কি হচ্ছে। আবার ভাবলো না থাক, না যায়, অযথা ঝামেলায় গিয়ে লাভ নেই। কিন্তু ফায়াজের মনটা মানছে না। সে ওখানে যাওয়ার জন্য প্রস্তুত হলো, কারণ ফায়াজ আবার অন্যায় সহ্য করতে পারে না। ধীর পায়ে এগিয়ে যায় ফায়াজ। কয়েকটা ছেলে মিলে একটা ছেলেকে অনেকভাবে মারছিল। ফায়াজ পেছন থেকে দাঁড়িয়ে ওদের উদ্দেশ্যে বলল, এই যে ভাইরা, এনাকে এভাবে মারছেন কেন? ছেলেটা তো মরে যাবে, ছাড়েন তাকে। ওরা ঘুরে তাকায়। আকাশ নামের একটা ছেলে ফায়াজের দিকে তাকিয়ে রেগে বলল, কে রে তুই? এখানে কি করিস? মারছেন তাই আসলাম বারণ করতে। আমরা মারছি তো, তোর কি হয়েছে? যা তো সামনে থেকে সালা। আপনারা এভাবে এনাকে মারতে পারেন না, এটা অন্যায়। আপনারা তাকে যেতে দিন। এই তুই কে রে? তোকে বলে মারতে হবে নাকি? তোর থেকে জ্ঞান নিতে হবে নাকি সালা? না, আমাকে বলবেন কেন? কিন্তু যেভাবে মারছেন উনি তো মারা যাবে। আপনারা কেন মারবেন তাকে? এই তুই যাবি নাকি তোকেও কিছু দিতে হবে? আমি কি করলাম? আমি তো শুধু এনাকে মারতে বারণ করলাম। আপনারা অনেক খারাপ। এই তোরা এদিকে আয় তো। এই সালা বেশি কথা বলে, একে ধর। এটাকেও পেটাবো ধরে। বেসিক জ্ঞান একদমই সহ্য হয় না আমার। আকাশের কথা মতো বাকি ছেলেরা এগিয়ে আসে ফায়াজের দিকে। ছেলেগুলো ফায়াজকে ধরে উড়াধুরা মারতে শুরু করে, মারের উপর মার। এক সময় ফায়াজ দেখলো তার চোখ দুটি বুঝে আসতেছে, কারণ সে বুঝতে পারে অজ্ঞান হয়ে যাবে। কয়েক মিনিট পরে ফায়াজ চোখ বন্ধ করে, আর কিছুইও জানে না, কিছুই আর দেখতে পায়নি সে। পরে কি হলো আর বলতে পারে না। যখন চোখ খুলল তখন ফায়াজ দেখলো সে হসপিটালে আছে। সে আশেপাশে তাকিয়ে ভাবে এখানে সে কিভাবে আসলো। যাই হোক, পুরা শরীরে ব্যথা করছে ওর। সে ব্যথায় কিছুটা কোকড়াচ্ছে। এই ফাঁকে পরিচয়টা দিয়ে নেই। বেডে যে শুয়ে আছে সে হলো ফায়াজ রহমান, বড়লোক বাবার একমাত্র ছেলে সে। ওর বাবা অনেক বড় বিজনেসম্যান। আপাতত এতটুকু পরিচয় পর্ব থাক। হঠাৎ একটা মেয়ে এসে ফায়াজের কেবিনে ঢুকলো। ফায়াজ তাকালো মেয়েটার দিকে। মেয়েটার নাম চাঁদনি। চাঁদনি আসে ফায়াজের রুমে। চাঁদনি দেখতে একদম পরীর মতো, একদম ফর্সা, চোখ দুটো যেন মায়ায় ভরা, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চুলগুলো একদম কালো। ফায়াজ প্রথমে দেখেই তো ক্রাশ খেয়ে ফেলেছে। চাঁদনি ফায়াজের দিকে আসতে থাকে। হঠাৎ চাঁদনি বলল, আপনি এখন ঠিক আছেন তো? ব্যথা একটু থাকবে, তবে ঠিক আছেন তো? কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি চাঁদনি। আমার বাবা এখানকার পুলিশ কমিশনার। আপনার নাম কি? আমি তো রাস্তার পাশে পড়েছিলাম। আমি এখানে কিভাবে আসলাম? আমি আপনাকে নিয়ে আসছি। আমি গাড়ি করে শপিংয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম আপনি পড়ে আছেন, আর সেখান থেকে আপনাকে নিয়ে আসছি। ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। হয়তো আপনি না থাকলে মরে যেতাম। না না, এটা তো আমার কর্তব্য, ধন্যবাদের কিচ্ছু নেই। তারপরেও আর আমি এখন ভালো আছি, চিন্তা নেই। মনে হচ্ছে আপনি সারাদিন এখানেই ছিলেন। আপনি এখন বাসায় যেতে পারেন। চলে যাব। আপনার ওষুধগুলো এখানে রাখা আছে, খেয়ে নেবেন। আমি কালকে এসে দেখে যাব। হাসপাতাল থেকে এখন যেতে পারবেন না। না না, আপনার আর কষ্ট করতে হবে না। এমনিতে আমার জন্য অনেক করেছেন, আর কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আমি বিল পে করে দিয়েছি, আপনার চিন্তা নেই। আরে এটা কি করলেন? বিল কত হয়েছে বলেন, আমি দিচ্ছি, আপনার চিন্তা নেই। আরে না, তেমন বেশি না, লাগবে না। আপনি এখন রেস্ট নিন, আমি তাহলে যাই। সুস্থ থাকুন। আরে কি বলেন? এমনিতে এত কিছু করেছেন, আবার বিল দিয়ে দিচ্ছেন? না না, এটা হয় না। বলেন কত হয়েছে, আপনার ভাবতে হবে না। আরে লাগবে না, বললাম তো। আগে সুস্থ হন। চাঁদনি ফায়াজের কোনো কথা শুনলো না। ফায়াজ অনেকবার অনেকভাবে জোরাজুরি করেছে,
কিন্তু চাঁদনি কোনো কথা শুনেনি তার। আচ্ছা থাকেন, তবে আমি তাহলে যাই। আচ্ছা, সাবধানে যাবেন। চাঁদনি চলে গেল। ফায়াজ ভাবতে থাকে, মেয়েটি কত ভালো। শুধু চাঁদনির চোখটা ভাসতে তার চোখে। মনে হচ্ছে ফায়াজ চাঁদনির চোখে মায়ায় পড়ে গেছে। নিজেকে বকা দেয় ফায়াজ। ধুর, কী সব ভাবছে সে। ফায়াজ এইসব ভাবা বন্ধ করে। পরের দিন ফায়াজ হাসপাতাল থেকে চলে আসে। এভাবে কয়েকদিন কেটে যায়। কয়েকদিন পর ফায়াজ পুরোপুরি সুস্থ হয়ে যায়। তাই সে ভাবে ভার্সিটিতে যাবে। ওহ, আপনাদের তো বলাই হয়নি, ফায়াজ এই শহরে নতুন এসেছে। আজকে ওর ভার্সিটির প্রথম দিন। তাই ভার্সিটির উদ্দেশ্যে যাওয়া শুরু করলো ও। মনে মনে ভাবতে থাকে নতুন ভার্সিটি, এখানে সে কোনো ঝামেলা করবে না। ভাবতে ভাবতে ফায়াজ ভার্সিটিতে এসে পড়ে। যখনই গেট দিয়ে ঢুকতে যাবে তখনই দেখলো একটা কালো গাড়ি গেটে ভার্সিটির দিকে ভিতরে ঢুকছে। গাড়ির ভিতরে কে আছে ফায়াজ তা দেখার জন্য গাড়িটির দিকে তাকিয়ে আছে। তখনই দেখতে পায় সে একটা মেয়ে গাড়ি থেকে বেরিয়ে আসছে। ফায়াজ মেয়েটিকে দেখেই অবাক। গাড়ি থেকে বের হওয়া মেয়েটি হলো সেই দিনের চাঁদনি, অর্থাৎ চাঁদনি গাড়ি থেকে নেমেছে, যে কিনা ফায়াজকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু চাঁদনি এখানে কি করছে? আসলে চাঁদনি এই ভার্সিটিতে পড়ে, সেই জন্য চাঁদনি এখানে এসেছে। আজকে ওর প্রথম ক্লাস। ফায়াজ আর কিছু না ভেবে নিজের ক্লাসের দিকে চলে যায়। তবে সমস্যা হলো ফায়াজ ক্লাসরুম কোনটা চেনে না। কাউকে জিজ্ঞেস করতে হবে। সামনে কয়েকটা ছেলে দেখতে পেল ফায়াজ। ছেলেগুলো সিনিয়র। ফায়াজ ভাবে ছেলেগুলো হয়তো সিনিয়র হবে। যাই জিজ্ঞেস করি। ফায়াজ গিয়ে দাঁড়ালো তাদের সামনে, কিন্তু এদের সামনে গিয়ে ফায়াজ পুরোই শক। এটা কিভাবে সম্ভব? ফায়াজ অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে, কারণ সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো ফায়াজের ছোটবেলার বন্ধু রাজ। ছোটবেলায় রাজ আর ফায়াজ একই স্কুলে পড়তো, কিন্তু রাজ এখানে কি করছে? ফায়াজ বোকার মতো তাকিয়ে থাকে। হঠাৎ রাজ কথা বলে ওঠে। রাজের কথায় ফায়াজের ধ্যান ভেঙে গেল। রাজ বলল, কি রে ফায়াজ, তুই কই থেকে আসলি আবার এতদিন পরে? আরে, তুই এখানে কি করিস? আমি কি করেছি মানে কি? আমি তো এই ভার্সিটিতেই পড়ি। আগে বল তুই এখানে কেন? কি, তুই এই ভার্সিটিতে পড়স? আচ্ছা বাদ দে, আমিও তো এখানেই ভর্তি হয়েছি। আজ প্রথম এসেছি, কিন্তু আমার ডিপার্টমেন্টটা খুঁজে পাচ্ছি না, তাই এখানে জিজ্ঞাসা করতে আসলাম। কিন্তু এখানে তোকে দেখে তো আমি পুরোই অবাক। ও, অবাক হওয়ার কিছু নাই। আমি এই ভার্সিটিতে ম্যাথ ডিপার্টমেন্টে পড়ি। মানে তুই ম্যাথ ডিপার্টমেন্ট? আমিও এইটাই নিয়ে ভর্তি হয়েছি। তাই নাকি? তাহলে তো ভালো। তাইলে চল ক্লাসে যাই। চল। আর হ্যাঁ, এরা হচ্ছে আমার বন্ধু রবিন, সিয়াম, শাকিল, শুভ্র, আর এ হচ্ছে ফায়াজ। ফায়াজ সবার সাথে পরিচিতি হলো। তারপর ক্লাসে যেতে লাগলো। গল্প করতে করতে ক্লাসে চলে এলো। ক্লাসে ঢুকতে যাবে এমন সময় ফায়াজকে কে যেন পেছন থেকে ডাক দিল, হে ইউ বলে। ওরা সবাই পেছনে ফিরে তাকালো। ফায়াজ তাকাতে অবাক হয়ে যায়। সেদিনের ওই মেয়েটি, মানে চাঁদনি ফায়াজকে ডাকে। ফায়াজের দিকে রাজ আর তার বন্ধুরা কিভাবে যেন তাকিয়ে আছে। ফায়াজ তাদের পাত্তা না দিয়ে চাঁদনিকে বলল, হাই, কেমন আছেন? হ্যালো, আমি ভালো আছি। আপনি এখন কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি আপনাকে দেখেছি গাড়ি থেকে নামতে, কিন্তু কথা বলতে চাইনি, যদি অন্য কিছু মনে করেন তাই। কিন্তু আপনি এখানে কি করেন? কি, আপনি আমাকে দেখেছেন অথচ কথা বলেননি? খারাপ লোক তো আপনি। না, আসলে আমি ভাবলাম যদি আপনার সমস্যা হয় তাই আর কি। কিন্তু আপনি এখানে কি করেন? আমি তো এইখানেই পড়ি, কিন্তু আপনি এখানে? আমি এখানে নতুন এসে ভর্তি হয়েছি। ও, কোন ডিপার্টমেন্ট? ম্যাথ ডিপার্টমেন্ট, দ্বিতীয় বর্ষ। কি, আপনি এই ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ার? আমিও তো এই ডিপার্টমেন্টে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, আমরা একসাথে। সেদিনের জন্য ধন্যবাদ। সেদিন না ধন্যবাদ দিলেন, আবার কেন? না, আসলে আপনি সেদিন হাসপাতালে না নিলে হয়তো আজকে আর এই সুন্দর ভার্সিটিতে আসতে পারতাম না।
আর আপনার সাথে দেখাও হতো না। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, চলেন ক্লাসে যাই। চলেন। ফায়াজের সাথে সাথে রাসেরাও চলতে শুরু করলো। আর রাত যেন কেমন রাগ করে ফায়াজের দিকে তাকিয়ে আছে। ফায়াজ ওর এভাবে চেয়ে থাকার মানে বুঝতে পারলো না। তারপর ক্লাসে আসে, ক্লাস করলো। তারপর সবাই বেরিয়ে যাচ্ছে, তখন রাজ বলল। ফায়াজ, তোর সাথে কথা আছে, দাঁড়া। ফায়াজ কিছু বলল না। ফায়াজ চাঁদনিকে বিদায় দিয়ে রাজের কাছে আসলো। তখন রাজ বলল। ফায়াজ, সেদিন তোর কি হয়েছিল রে, যে কারণে তোকে মেয়েটি হাসপাতালে নিয়ে গিয়েছিল? আরে তেমন কিছু না। ফায়াজ, সত্যি করে বল কি হয়েছিল। আরে বললাম তো, কিছু না। বলছি বল। আমি তোর ছোটবেলার বন্ধু, আর তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? তুই তো আগে এমন ছিলি না। না বললে তো আর জোর করে লাভ নেই, বলতে হবে না তোকে। আরে রাগ করছিস কেন? আচ্ছা ঠিক আছে, বলছি। বল। তারপর আর কি করা যায়, একে একে সবকিছু বলে দিল রাজকে। এটা শুনে তো রাজ পুরো রেগে আগুন হয়ে গেছে। ফায়াজ রাজের রেগে যাওয়ার কারণটা বুঝতে পারলো না। কিছু বলতে যাবে, তখনই রাজ বলল। তোকে মেরেছে না? হুম। ঠিক আছে, বাসায় যা, আর আমি ফোন দিলে ধরিস। আচ্ছা তাহলে আমি যাই। এই বলে ফায়াজ চলে আসলো। কিন্তু বিষয় হলো, রাজ এইটা শুনে হঠাৎ রেগে গেল কেন? আবার রাগ কমেও দিল কেন? ধুর, কিছু মাথায় ঢুকছে না ফায়াজে। যা হবার হবে, আগে বাসায় যাক সে। একটা রিক্সা করে বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা একটা ঘুম দিল। হঠাৎ ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল। ফায়াজ তাকিয়ে দেখলো রাজ ফোন করেছে। রিসিভ করার সাথে সাথে রাজ বলল। তুই কোথায়? তুই সিটি পার্কে আসতে পারবি? তুই 10 মিনিট দাঁড়া, আমি আসছি। পার্কটা বেশি দূরে না, হেঁটে গেলে 20 মিনিট আর রিক্সায় 5 মিনিট লাগে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেল সেখানে। কিন্তু সেখানে গিয়ে যা দেখলো তা দেখার জন্য ফায়াজ একদম প্রস্তুত ছিল না। ফায়াজ পার্কে গিয়ে তো অবাক। সে গিয়ে দেখলো সেখানে রাজ এবং তার বন্ধু শাকিল, রবিন, সিয়াম, শুভ্র দাঁড়িয়ে আছে, আর তাদের হাতে রয়েছে পিস্তল। ফায়াজ তো এগুলো দেখে অবাক হয়ে গেছে। ফায়াজ বুঝতে পারছে না এরা এগুলো দিয়ে কি করবে। ভাবতে ভাবতে ফায়াজ রাজের কাছে চলে গেল। রাজকে বলল। কি হয়েছে, আমাকে এখানে ডেকে আনলি কেন? আর তোদের হাতে এগুলা কি? সব বলবো, তার আগে আমার সাথে চল। এই বলে ফায়াজের হাত ধরে টানতে টানতে পার্কের একটু ভিতরে নিয়ে গেল। এখানে এত মানুষ নাই। ফায়াজ বুঝতে পারলো না এটা কি করতে চাচ্ছে। কিন্তু সেখানে গিয়ে আবার একবার অবাক হলো ফায়াজ, কারণ ওর সামনে সেই গুন্ডাগুলো বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। ফায়াজ এদেরকে দেখে আর বুঝার বাকি রইল না যে কেন রাজ তাকে এখানে ডেকে এনেছে। বুঝতে পারলো ফায়াজকে যারা মেরেছিল তাদেরকে রাজ ধরে নিয়ে এসেছে। তারপরও না বুঝার ভান করে বলল। রাজ, এনাদেরকে এখানে তোড়ে আনলি কেন? কেন মানে? এই শালারা আমার বন্ধুর গায়ে হাত তুলেছে আর আমি ওদের কিছু করব না? তুই ভাবলি কিভাবে? যারা তোকে মেরেছে আমি তাদেরকে কিছু না করে ছেড়ে দেব? এখন দেখবি আমি এইগুলোর কি অবস্থা করি। শালারা, তোরা আমার বন্ধুর গায়ে হাত তুলছস? তোদের এত সাহস কি করে হয় আমার বন্ধুর গায়ে হাত তোলার? তোদের এই হাত আমি কেটেই ফেলবো। রাজ কথাগুলো বলে মারতে যাবে, তখনই ফায়াজ বলল। রাজ দাঁড়া। কি বলবি তাড়াতাড়ি বল, আজকে আমি এদের শেষ করে ছাড়বো। এদের কত সাহস তোর উপর হাত তোলে। আরে এত রাগিস কেন, একটু শান্ত হ। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। আমি বলছিলাম কি, আমি যে তোর বন্ধু, এরা তো আর জানে না, কারণ আমি তো কয়েকদিন হলো এখানে আসছি, তাই না জেনে আমাকে মারছে। এবারের মতো এদেরকে মাফ করে দে, আর একবার করলে শাস্তি দিবি। ফায়াজের কথা শুনে রাজ আরো রেগে যায়। কি বললি? আমি এদেরকে শাস্তি না দিয়ে ছেড়ে দিব? এটা সম্ভব না। এই কথাটা বলে ছেলেগুলোকে গিয়ে উড়াধুরা মারতে শুরু করলো রাজ, সাথে শাকিল, রবিন এরাও। ফায়াজ গিয়ে অনেকক্ষণ পরে কষ্ট করে তাদেরকে ফিরিয়ে আনলো। যেভাবে মারছে আর একটু মারলে মারাও যেতে পারে। এমনিতেই 6 জনের মাঝে 2টা অজ্ঞান হয়ে গেছে। রাজকে ধরে এনে বলল। আর মারতে হবে না, মারলে মারা যাবে তো। মরলে মরবে, এদেরকে আজকে আমি শেষ করে ছাড়বো। ফায়াজ কোনো মতে রাজকে আটকিয়ে আনলো।
আর শান্ত করলো। রাজ শান্ত হয়ে গেছে। তারপর রাজ বলল, এই শুভ্র, এগুলোকে হাসপাতালে ভর্তি করে দিস। আচ্ছা, আমরা গেলাম, তুই যাবি? রাজ বলার আগে ফায়াজ বলল, না, রাজ একটু পরে যাবে। আমার রাজের সাথে কিছু কথা আছে। রাজ চুপ করে বসে আছে আর শুভ্ররা গুন্ডাগুলোকে নিয়ে চলে গেছে। তারপর ফায়াজ রাজকে বলল, রাজ, তুই যে এদেরকে মারলি, এখন যদি এরা তোকে কিছু করে বসে? এত সময় রাজ চুপ ছিল, কিন্তু ফায়াজের কথা শুনে রাজ এমনভাবে হাসছে যে না জানি এখানে কি হয়েছে। ফায়াজ ভাবতে থাকে কি এমন কথা বলল যে রাজ এভাবে হাসছে। এখনো রাজ হাসছে, আবার বলল, এই, কি হয়েছে? তুই এভাবে হাসছিস কেন? ফায়াজের কথা শুনে রাজ হাসি থামিয়ে বলল, আমাকে কিছু করবে? আর এরা আশালি ভাই। আমি হাসলাম মানে? আমি একটা সিরিয়াস কথা বলছি, আর তুই বলছিস আমি তোকে হাসাচ্ছি। আসলে তুই কি জানিস আমি কে? তুই আবার কে? তুই তো রাজ, আমার বন্ধু। আচ্ছা বাদ দে, তোর কি মনে আছে আমি ছোটবেলায় কি বলেছিলাম? তুই আবার কি বলেছিলি? তোর কি মনে আছে আমি বলেছিলাম যে আমি বড় হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া হব? আর তুই বলেছিলি তুই নাকি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া হবি। ও হ্যাঁ, মনে আছে। তো কি হয়েছে? এখনো বুঝতে পারছিস না? কি বুঝবো? আচ্ছা, তুই কি মোব্যাক 47 নাম শুনেছিস? শুনবো না কেন? সে তো বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া। তবে এর সম্পর্কে এত বেশি জানি না, কারণ আমি তো লন্ডনে ছিলাম, তাই আর কি। ফায়াজ এতদিন বাহিরে মানে লন্ডনে ছিল, সেখান থেকে দেশে এসেছে। রাজ বলল, খুব ভালো। এই মাফিয়াকে জানিস? আমি কি করে জানবো কে সে? আমি তো বাইরে ছিলাম, এখানের খবর তো জানি না। তাহলে এবার জানতে পারবি সে কে। সেটা কিভাবে? কারণ সেই মোব্যাক 47 হচ্ছে আমি। কি? হ্যাঁ, আমি হলাম মোব্যাক 47, এই বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া। তার মানে তুই তো স্বপ্ন পূরণ করে ফেলেছিস। তাই বলি, তুই এত সাহস কিভাবে পেলি? গুন্ডাগুলোকে ধরে এনে মেরেছিস? আমি সেই মাফিয়া অব বাংলাদেশ। ফায়াজ একটু মুচকি হাসলো, কারণ রাজের পরিচয় আরো আগে থেকেই জানে ফায়াজ। তারপরও না জানার ভান করে বলে, হ, তা ভাই, কিভাবে কি করলি? সব জানতে পারবি। আজ সন্ধ্যা হয়ে গেছে, চল বাসায় যাই। আর এইগুলো আর একদিন বলবো। আচ্ছা ঠিক আছে, চল যাই। এই বলে সেখান থেকে চলে আসলো দুজন। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু বইগুলোকে নাড়াচাড়া করলো ফায়াজ। তারপরে মা ডাক দিল খাওয়ার জন্য, চলে গেল খাইতে। খাওয়া শেষ করে রুমে এসে একটু বেলকনিতে বসলো ফায়াজ, একটা সিগারেট ধরালো। তারপর একটু বসে রুমে এসে ল্যাপটপটা হাতে নিয়ে একটু টিপাটিপি করে ঘুমিয়ে পড়লো। সকালে ফোনের রিংটনে ঘুম ভেঙে গেল ফায়াজের। দেখলো রাজ ফোন করেছে, তাই ফোনটা ধরলো। ফোনটা ধরতেই রাজ বলল, কই রে, ভার্সিটিতে আসবি না? হ্যাঁ, আসবো তো। তো কয়টা বাজে, কখন আসবি? স্ক্রিনে চেয়ে দেখে 9টা বেজে গেছে। হাই হাই, এত সময় কিভাবে ঘুমালো সে? কিরে, কি হলো? না, কিছু না, আমি আসছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেল। মা বলেছিল নাস্তা করে যেতে, সময় না থাকায় চলে আসলো ফায়াজ। মোবাইলে গান শুনতে শুনতে চলে আসলো ভার্সিটির সামনে। তারপর রিক্সা ভাড়া মিটিয়ে গেট ঢুকে আশেপাশে তাকাতেই একদিকে চোখ আটকে যায়, কিন্তু সেখান থেকে তো ফায়াজের চোখ সরাতে পারছে না। ফায়াজ যেন অন্য এক মায়ার জগতে চলে গেল। ফায়াজ সেদিক থেকে চোখ ফিরাতে পারছে না। ফায়াজ কিরকম মায়ার জগতে ডুবে গেল। হঠাৎ কারোর ডাকে ঘর থেকে বেরিয়ে এলো, পেছনে ফিরে দেখে রাজ। ও, আমি চলে এসেছি। চলে এসছিস তো দেখতেই পাচ্ছি। এত সময় ধরে ডাকছি, শুনতে পাস নাই? আর এইদিকে কি এত মনোযোগ দিয়ে দেখছিলি? ও না, আসলে আমি শুনতে পাইনি। আর এদিকে কি দেখব, এমনি তাকিয়েছিলাম। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। ফায়াজ রাজের সাথে ক্লাসের দিকে যেতে থাকে। সে আসলে ওদিকে তাকিয়েছিল চাঁদনির কারণে। ফায়াজ তাকে দেখে আর চোখ ফেরাতে পারছিল না। আজ তার নতুন একটা বিষয় লক্ষ্য করলো ফায়াজ, যা দেখে ফায়াজ চোখ ফেরাতে পারছিল না।
সেটা হলো চাঁদনির হাসি মাখা মুখখানা, যা দেখে ফায়াজ এক ধ্যানে তার দিকে তাকিয়েছিল। কিন্তু সেটা চাঁদনি হয়তো লক্ষ্য করেনি। যদি দেখে ফেলতো তাহলে হয়তো অন্য কিছু ভাবতো, কিন্তু এই রাজের জন্য আর দেখতে পারলো না, বাধ্য হয়ে চলে আসতে হলো। রাজ যদি জানতে পারে তাহলে ফায়াজকে জ্বালিয়ে মারবে। হাঁটতে থাকে দুজন, কিন্তু বারবার সেদিকেই তাকাতে মন চাচ্ছে ফায়াজের, কিন্তু রাজের জন্য পারল না। দুজনেই হাঁটতে থাকে। রাজের সাথে ফায়াজকে হাঁটতে দেখেই অনেকে আর চোখে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি? তাই রাজকে জিজ্ঞেস করলো, রাজ, হ্যাঁ বল। ওই আমার দিকে সবে এভাবে তাকিয়ে আছে কেন রে? কই? রাজ চারদিকে একবার তাকিয়ে পড়ল। ওহো, এই কথা। হুম। এরা এভাবে তোর দিকে তাকিয়ে আছে কারণ হচ্ছে তোর পাশে এখন মোভ্যাক 47 হাঁটছে। এরা এটাও ভাবছে এত তাড়াতাড়ি একটা নতুন অচেনা ছেলের সাথে এত ক্লোজভাবে কথা বলছে কিভাবে, যাকে দেখলে সারা শহর তরতর করে কাঁপে, আর সে এই অচেনা ছেলেটার সাথে কথা বলছে, আর যে কিনা একদিন আগে এখানে এসেছে। তাই এরা সবাই এভাবে তাকিয়ে আছে। এখন বুঝতে পারলি? আমার তো মনেই ছিল না আমার পাশে বাংলাদেশের মাফিয়া হাঁটছে। তাহলে তো আমাকে বুক ফুলিয়ে হাঁটতে হবে, কারণ আমার পাশে বাংলাদেশের মাফিয়া আছে। না, একদমই না। আমি এগুলো পছন্দ করি না। আমি কোনো অন্যায় ছাড়া আমার ক্ষমতা দেখাই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। এসব কথা বলতে বলতে ওরা দুজন ক্লাসের সামনে চলে আসলো। ক্লাসে ঢুকবে এমন সময় চাঁদনি এসে বলতে লাগলো, হেই ফায়াজ, তুমি আমাকে গেট থেকে ডেকে আনলে না কেন? জানো আমি তোমার জন্য কত সময় ধরে ওয়েট করছি। ফায়াজ অবাক হয়, ভাবে চাঁদনি তার জন্য ওয়েট করছে কেন? ফায়াজ তো তাকে ওয়েট করতে বলেনি, তাহলে ওর জন্য ওয়েট করলো কেন? যা হবার হয়েছে তাকে জিজ্ঞেস করলেই তাহলেই জানতে পারবে। কি হলো, কথা বলছো না কেন? হুম হুম। না মানে তুমি আমার জন্য ওয়েট করছিলে কেন? না, এমনি ক্লাসে এসে দেখলাম তুমি নাই, ভাবলাম তুমি আসোনি, তাই ভাবলাম তুমি আসলে ক্লাসে আসবো, তাই আর কি। ফায়াজ লক্ষ্য করলো রাজ ওর দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। ফায়াজ তাদের পাত্তা না দিয়ে চাঁদনিকে বলল, চলো ক্লাসে যাই। রাজ এরা তখনও এভাবেই তাকিয়ে আছে। ফায়াজ বলল, কি রে, যাবি তোরা নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? ফায়াজের কথা শুনে সবগুলো এমনভাবে তাকিয়ে আছে, বোঝা যাচ্ছে তারা কিছুই শুনেনি। ফায়াজ আবার বলল, যাবি ক্লাসে নাকি দাঁড়িয়ে থাকবি? তখন সবাই বলল, হ্যাঁ যাব তো। চল যাই। ওরা সবাই ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে সবাই মাঠে এসে গোল হয়ে বসলো। তখন রাজ বলল, শাকিল, তুই ভার্সিটির সবাইকে মাঠে নিয়ে আয়। শাকিল চলে গেল সবাইকে নিয়ে আসতে। ওরা সবাই মিলে গল্প করছে, আর ফায়াজ একটু পর পরই চাঁদনির দিকে তাকাচ্ছিল। হয়তো রাজ বুঝতে পারছিল, কিন্তু কিছুই বলে না। না বললে তো ফায়াজের ভালো, কিন্তু চাঁদনি বুঝতে পারেনি। এর মাঝেই শাকিল চলে আসলো। কিরে, আসছে তো সবাই? আসবে না মানে? রাজ ভাই ডাকছে আর আসবে না, এটা কি করে হয়? ওইছে, আর বলতে হবে না। আর আমি তোর ভাই কোন দিন থেকে হলাম? দোষশালা, তোকে কে ভাই ডাকছে? কানে বেশি শুনোস? আচ্ছা ঠিক আছে, দেখ সবাই এসে গেছে। ফায়াজ দেখলো সব ছাত্রছাত্রী চলে এসেছে, সাথে প্রিন্সিপাল স্যারেরাও আসছে। ফায়াজ স্যারদেরকে দেখে অবাক হলো। তারপর রাজ বলল, তোমাদের যে কারণে ডাকা হয়েছে। সকালে আমি যখন ফায়েজের সাথে হেঁটে হেঁটে ক্লাসে আসছিলাম, তখন দেখলাম সবাই কিভাবে যেন ফায়েজের দিকে তাকিয়েছিলে। তোমরা হয়তো ভাবছো এটা কে, তাহলে শোনো। এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু ফায়াজ। আমরা একসাথে পড়াশোনা করেছি, কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়ে সে লন্ডনে চলে গিয়েছিল। কয়দিন হলো লন্ডন থেকে আসছে আর এখানে ভর্তি হয়েছে। আশা করব তোমরা সবাই ফায়েজের সাথে ভালো ব্যবহার করবে। এটা বলার জন্যই তোমাদেরকে এখানে ডাকা হয়েছিল। এখন তোমরা যেতে পারো। সবাই চলে গেল। ফায়াজ তো সারা সময় চাঁদনির দিকে তাকিয়েছিল, আর চাঁদনির মনোযোগ দিয়ে রাজের কথা শুনছিল। আর ফায়াজ এক ধ্যানে তার চোখ আর মনোযোগ মুখটা দেখছিল। তারপর কিছু সময় গল্প করে বাসায় চলে আসলো। পরের দিন ভার্সিটিতে আসলো, অনেক বন্ধুও হলো। এইভাবে কয়েকদিন ভালোই গেল। হঠাৎ একদিন রাজকে খুব চিন্তিত দেখায়। ফায়াজ বলল, কি রে রাজ, এভাবে বসে কি চিন্তা করছিস? না কিছু না, তুই কখন এলি? এই তো এখন এলাম।
আর তুই কি ভাবছিস আমাকে বলবি না? আরে তেমন কিচ্ছু না, আর জানলে অযথা টেনশন করবি। তুই বলবি নাকি আমি চলে যাব? অনেকক্ষণ চুপ থেকে বলা শুরু করলো। বাংলাদেশে লন্ডনের একটা গ্যাংয়ের নজর পড়েছে, তারা কদিন পর আক্রমণ করবে তাই চিন্তা করছি। ও এই কথা। আচ্ছা তুই কিছু করবি না? করব না মানে? আমার দেশে খারাপ কিছু হবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? আচ্ছা আমাকে সাথে নিয়ে যাস। কি, তুই যাবি আমার সাথে? অবাক হয়ে লাভ নেই, আমাকে সাথে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। এই বলে বাসায় চলে আসলো ফায়াজ। এভাবে চিন্তা করে করে কয়েকদিন চলে গেল। তারপর জানতে পারলো কালকে নাকি অ্যাটাক করবে সেই গ্যাং। ফায়াজ তার মতো প্রস্তুত হতে লাগলো, কাউকে না জানিয়ে, কারণ ফায়াজ জানে রাস্তাকে এরকম বিপজ্জনক জায়গায় কখনোই নিয়ে যাবে না। তাই ফায়াজ নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এই গ্যাংটা বাংলাদেশে অ্যাটাক করতে চলেছে, সেটি অনেক শক্তিশালী, যেটাকে রাজ আটকাতে পারবে না। তাই সেখানে ফায়াজকে যেতে হবে, নয়তো রাজের অনেক ক্ষতি হতে পারে। তাই চিন্তা করতে লাগলো ফায়াজ কি করা যায়। ভাবতে ভাবতে বিকেল হয়ে গেল। ফায়াজও যাওয়ার জন্য রেডি হতে লাগলো। ফায়াজ তার প্রিয় কালো জ্যাকেটটা পরে নিল, সাথে একটা পিস্তল নিল। রেডি হতে হতে সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তাই আর দেরি না করে ফায়াজ তার কালো বাইকটা নিয়ে বেরিয়ে গেল। উদ্দেশ্য পুরান ঢাকা, কারণ সেখানেই অ্যাটাক হবে, যেখানে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। তবে ফায়াজের এত সময় লাগবে না, কারণ ফায়াজ বাইকের টান সব সময় 100+ রাখে, না হলে সে গাড়ি চালিয়ে মজা পায় না। বাইক চলছে আপন গতিতে, আর ফায়াজ চারপাশটা ভালো করে খেয়াল করছে, কারণ কখন কি হয় বলা যায় না। আর সে এই ঢাকায় এত বেশিও রাস্তাও চেনে না, কিন্তু 10 মিনিট চালিয়ে দেখতে পেল সামনে অনেক জ্যাম। রাস্তা পুরোই ব্লক হয়ে রয়েছে, যার কারণে সামনে আগাতে পারছে না। কিন্তু ফায়াজের সেখানে না পৌঁছালে রাজের সাথে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। বাধ্য হয়ে ফায়াজ তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিতে হয়েছে। তার নাম আকাশ, কারণ সে ফায়াজের সাথে বাংলাদেশে এসেছে। ফায়াজকে একা সে কোথাও ছাড়তে চায় না, তাই বাধ্য হয়ে তাকে আনতে হয়েছে। কিছুক্ষণ পরে সেই ফোন ধরলো। হ্যালো বস, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আমার এখন ইমিডিয়েটলি একটা হেলিকপ্টার লাগবে। কোনো কিছু কি হয়েছে বস? কোনো সমস্যা বস? না তেমন কিছু না, তুই তাড়াতাড়ি হেলিকপ্টার নিয়ে আয়। আমি এখনই নিয়ে আসি, তাড়াতাড়ি লোকেশনটা দিন। ফায়াজ লোকেশনটা মেসেজ করে পাঠিয়ে দিল। রিপ্লাই আসলো, 10 মিনিট ওয়েট করেন, চলে আসি। আপনারা হয়তো ভাবছেন আকাশ এত তাড়াতাড়ি হেলিকপ্টার কোথায় পাবে। তাহলে বলি, ফায়াজের নিজেরই 3টা হেলিকপ্টার আছে। কিভাবে আছে তা জানতে পারবেন। ফায়াজের মাথায় কিছু কাজ করছে না রাজের চিন্তায়। কি আর করবে, 10 মিনিট ওয়েট করতে হবে। সে পাশে দেখলো একটা টং দোকান আছে, তাই সেখানে গিয়ে একটা সিগারেট কিনে ধরালো। এমনিতে ফায়াজের সাথে প্যাকেট থাকে, কিন্তু আজকে তাড়াহুড়োর কারণে আনতে ভুলে গেছে। আর এদিকে রাস্তার গ্রুপের সকল পোলাপাইনকে ডেকে এনে তার গোডাউনে জড়ো করেছে। সবাইকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল, যার কারণে সবাই রেডি হয়ে আসছে। তার ক্লু প্রায় 200 থেকে 300 হবে। তারা সবাইকে সবকিছু বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। কয়েকজনের হাতে স্নাইপার আর কয়েকজনের হাতে AK-47 দিয়ে দিল, আর সবার হাতে 2 থেকে 3টা করে নাইফ দেওয়া হলো। তারপর সবাই মিলে প্রায় 40টা প্লাস গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রাজের গাড়ির মাঝখানে সামনে পিছনে গাড়ি, সবগুলোই কালো রঙের, একসাথে যেতে লাগলো। অনেক বড় লাইন হয়ে গেছে, যেতে অনেক সময় লাগবে। গাড়ি চলতে শুরু করলো, আর রাজ চিন্তায় শেষ। কি হবে কে জানে, কত বড় গ্যাং সে নিজেও জানে না। এদিকে 10 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো আকাশ আসছে না। তাই আবারও ফোন দিবে বলে ফোনটা হাতে নিল ফায়াজ। এর মাঝে হেলিকপ্টারের শব্দ শোনা গেল, মানে আকাশ এসে গেছে। এখন একটু শান্ত লাগছে ফায়াজের। রাস্তাটা অনেক বড় থাকায় হেলিকপ্টার রাস্তায় নামিয়ে ফেলেছে। ফায়াজ বাইকটা তাড়াতাড়ি রেখে হেলিকপ্টারে উঠে বসলো, তারপর চলতে শুরু করলো। 5 মিনিট পরেই জায়গায় পৌঁছে গেল। কিন্তু এখানে এসে তো ফায়াজ পুরোই অবাক, কারণ সেই গ্যাংয়ের ক্লু রাজের থেকে অনেক বেশি, প্রায় 1000-এর কাছাকাছি হবে। ফায়াজ হেলিকপ্টারটি তাদের থেকে কিছুটা দূরে নামালো, যাতে তারা কোনোভাবে টের না পায়। বুঝতে পারলো এখানে রাজ আর গ্যাংয়ের লিডারের কথা হচ্ছে।
ফায়াজ আড়াল থেকে তাদের কথা শুনতে থাকলো। যতটুকু বুঝতে পারলো, ওই লিডারটা বাংলাদেশের দখল নিতে আসছে, কিন্তু রাজের এক কথা, সে দিবে না। তখন গ্যাং লিডার তার ক্ষমতা দেখালো। তারপরও রাজ অনর, সে তার দেশ অন্যের হাতে দিবে না। এর জন্য যদি মরতে হয় তাহলে মরবে। এই কথাগুলো শুনে গ্যাং লিডার রেগে আগুন হয়ে গিয়েছে। বিদেশি গ্যাং লিডারকে ফায়াজ দেখতে পাচ্ছে না, কারণ ফায়াজ রাজের পেছনে দাঁড়িয়েছিল আর লিডার রাজের সামনে সোজাসুজি দাঁড়িয়েছিল, যার ফলে তাকে ভালো করে দেখতে পাচ্ছে না। গ্যাং লিডার রাগে রাজকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছে। এটা দেখে ফায়াজের মাথায় রক্ত উঠে গেল। আড়াল থেকে বেরিয়ে সরাসরি গ্যাং লিডারের বুকের উপর লাথি মেরে ফেলে দিল ফায়াজ। তারপর উঠে যখনই ফায়াজকে মারতে আসবে তখনই ফায়াজের মুখটা দেখতে পেল সে। সাথে সাথে 2-3 হাত পেছনে গিয়ে ছিটকে পড়ল। আর এদিকে রাজ পড়ে পড়ে দেখছে। ফায়াজকে দেখেই সে আর কথা বলতে পারছে না, ভয় পেয়েছে। যে গ্যাং লিডার, তার নাম, যার লন্ডনে একটা বড় গ্যাং আছে, যেটা এই স্মিথ দেখাশোনা করে। তবে এই গ্যাংটা ফায়াজের আন্ডারে কাজ করে, কারণ লন্ডনে মাফিয়া হলো ফায়াজ, আর স্মিথকে দায়িত্ব ফায়াজ নিজেই দিয়েছে। তাকে দেখে ফায়াজের রাগ চরম পর্যায়ে পৌঁছে গেল। তোর সাহস কি করে হয় আমার অনুমতি না নিয়ে আরেক দেশে অ্যাটাক করার, আবার আমি যেখানে আছি সেখানে অ্যাটাক করার? রাগে আরও একটা ঘুষি মারল স্মিথের গালে। তারপর তাড়াতাড়ি স্মিথ উঠে এসে ফায়াজের পায়ে পড়ে বলতে লাগলো, ভাই আমারে মাফ কইরা দেন, আমি জানতাম না যে আপনি এখানে আছেন। ভাই আমারে মাফ কইরা দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আর জীবনে কোনো দেশে অ্যাটাক করব না ভাই, প্লিজ ভাই মাফ কইরা দেন ভাই, একবার মাফ কইরা দেন ভাই, এমন ভুল আর জীবনেও করব না। কিন্তু ফায়াজের রাগে মাথা ফেটে যাচ্ছে। ফায়াজকে দেখে এত বড় একটা গ্যাং লিডার ভয় পাচ্ছে কেন? কারণ এই ওয়ার্ল্ডের একজন মাফিয়া আছে যাকে সবাই এক নামে চিনে। সে যেখানেই যায় সেখানে পুলিশ, এমপি, মন্ত্রী সবাই আতঙ্কে থাকে, আর সেই মাফিয়া হচ্ছে ফায়াজ, যার কারণে তাকে দেখলেই সবাই ভয়ে কেঁপে ওঠে। তবে তাকে চিনে না কয়েকজন ছাড়া। এখন বুঝতে পারছেন ফায়াজকে? সেই হলো এই ওয়ার্ল্ডের মাফিয়ার মাফিয়া। আর এদিকে রাজ অবাক হয়ে ফায়াজের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এগুলো কি হচ্ছে। আর এত বড় গ্যাংয়ের লিডার ফায়াজের পায়ে ধরছে, এটা কিভাবে সম্ভব? আর এদিকে ফায়াজ স্মিথকে লাথি মেরে ফেলে দিয়ে বলল, আমি সবাইকে একটা করে সুযোগ দেই, মনে রাখিস এটাই তো শেষ সুযোগ। আবার যদি দেখি ভুলেও কোনো ভুল করেছিস তাহলে মনে রাখিস সেটাই হবে তোর এই পৃথিবীতে শেষ দিন। যা এবার চলে যা, আর ভুলেও এই দেশে পা রাখার চেষ্টা করিস না, তাহলে আর বেঁচে থাকবি না, মাইন্ডেড। এটা বলার সাথে সাথে স্মিথ চলে গেল। আর ফায়াজ রাজের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। বুঝতে পারলো রাজ ভয় পেয়েছে। তারপর আকাশকে বলল, লাশগুলা ফেলে দে। এটা বলে রাজের কাছে আসলো। ফায়াজ লক্ষ্য করলো তাকে দেখে রাজ এখনো ভয় পাচ্ছে। তোকে বলেছিলাম না আমাকে নিয়ে আসতে? সরি ভাই। কি রে, ভয় পাচ্ছিস কেন? রাজের অবস্থা দেখে ফায়াজের হাসি পাচ্ছে, তাই রাগ উড়ে গেল। ভয় তো একটু করছেই, কিন্তু আপনি কে ভাই? তা তো পাবি, আর আমি কে সেটা পরে বলবো, কিন্তু এখন আমাকে কি বলে ডাকলি? কই কিছু না তো, শুধু ভাই বললাম। আমি তোর কোন কালের ভাই রে শালা? আমরা হলাম বন্ধু, এর মাঝে ভাই কই থেকে আনলি? আর একবার ভাই বললে তোর খবর আছে। ওকে ঠিক আছে, আজকে তুই না থাকলে তো। আর বলতে হবে না, আমি থাকতে তোর কিছু হবে না, কথাটা মনে রাখিস। হঠাৎ রাজ কি মনে করে ফায়াজকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ফায়াজ কিছু বুঝতে পারলো না। কাঁদছিস কেন রে? না এমনি। আচ্ছা চল বাসায় যাই। চল। তারপর হেলিকপ্টারে করে বাইকের কাছে নামলো। তারপর আকাশকে বিদায় দিয়ে বাইকে করে দুজন বাসায় চলে আসলো। রাজের বাসা ফায়াজের বাসা থেকে দূরে বলে ফায়াজ রাজকে বাইক দিয়ে বিদায় জানিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। কিন্তু পরের দিন সকালে উঠে তো আমি ফায়াজ অবাক। আমার সম্পূর্ণ রুম সুন্দর করে সাজানো, কিন্তু এগুলো কি জন্য? সে ভাবে না আর ফ্রেশ হতে চলে গেল।
আর এদিকে রাজ শুভ্ররা খুব ভালো করে ফায়াজের পুরো ঘরকে সাজাচ্ছে, সাথে আখিও আছে। কারণটা একটু পরে ফায়াজ আসলেই জানতে পারবেন। সব কিছু করা প্রায় শেষ, তখন ফায়াজের মা এসে বলল, তোমরা তাড়াতাড়ি করো, ফায়াজ ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ হতে গেছে, চলে আসবে এখনই। এটা বলার সাথে সাথে রাজ বলল, আন্টি আমাদের শেষ হয়ে গেছে, ফায়াজকে আসতে দিন। এদিকে ফায়াজ ফ্রেশ হয়ে বেরিয়ে একটা কালো রঙের টি শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। বেরিয়ে আবার অবাক হলো, কারণ তার ঘর থেকে শুরু করে সিঁড়িসহ মেজের ঘর সম্পূর্ণ সুন্দর করে সাজানো। তবে একটা বিষয় হলো, ঘরে কাউকে দেখতে পাচ্ছে না, মনে হচ্ছে ঘরে কেউ নেই। ফায়াজ নিচে যাওয়ার সাথে সাথে উপর থেকে ফুল পড়তে লাগলো। ফায়াজ কিছু বুঝে ওঠার আগেই সবাই কই থেকে এসে একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ ফায়াজ। চারদিকে চেয়ে দেখে সবাই আছে। ফায়াজ তো এখন চরম পর্যায়ে অবাক হলো। শিট, আমার আজকে জন্মদিন আর আমার মনে নেই, এটা কিভাবে বলে গেলাম? মনে থাকবে কিভাবে? সারাদিন তো টেনশনে থাকিস, তাহলে এসব মনে থাকবে কেমনে? আসলে আমি একদমই ভুলে গেছিলাম। চাঁদনি আসেনি, তাই ফায়াজের মন একটু খারাপ হয়ে গেল। তবে এদের সামনে মন খারাপ করলে চলবে না। ফায়াজ আবার একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ সবাইকে। তারপর কেক কাটা হলো। খুব মজা করে কেকটা কাটলো। এক একজন ক্রিম মেখে ভূত হয়ে গেছে। তারপর সবাই ফ্রেশ হতে চলে গেল। আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হলো ফায়াজের। ফ্রেশ হয়ে এসে সবাই খাওয়া দাওয়া করলো, কিন্তু এর মাঝে লক্ষ্য করলো মা ফায়াজকে কোনো পাত্তা দিচ্ছে না। সে বুঝতে পারে ওর মা কোনো কিছু নিয়ে তার উপর রেগে আছে। তাই ফায়াজ উঠে মায়ের কাছে চলে গেল, কিন্তু মা তাকে এড়িয়ে চলে গেল। বুঝলো মা প্রচণ্ড রেগে আছে, তাই মাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো ফায়াজ। কিন্তু মা কোনো কথা বলল না। তাই ফায়াজ জিজ্ঞেস করলো, মা, কি হয়েছে? তুমি আমার সাথে কথা বলছো না কেন? মা, কি হয়েছে বলো না। তুমি জানো না, তুমি কথা না বললে তোমার ছেলে কতটা কষ্ট পায়? ও আমার লক্ষ্মী মা, সোনা মা, কথা বলো না প্লিজ প্লিজ। তোর সাথে আমার কোনো কথা নেই, সর এখান থেকে। মা, তুমি এই কথাটা বলতে পারলে? তোর সাথে রাজের দেখা হয়েছে, আমাকে একবারও বললি না। তুই জানিস না আমি রাজকে তোর মতোই ভালোবাসি। ফায়াজের মা রাজকে নিজের ছেলের মতো করে ভালোবাসেন। যখন স্কুলে পড়তো ওরা, তখন তার বাসা ওদের বাসার পাশে ছিল। তখন থেকে রাজ ওদের বাসায় ফায়াজের সাথে বেশি সময় কাটাতো। কিন্তু হঠাৎ একদিন রাজের মা বাবাকে মেরে ফেলা হলো, কারণ তার বাবা ছিল একজন রাজনৈতিক নেতা, যাকে অনেকেই সম্মান করত। কিন্তু এটা সবাই জানে, নেতাদের শত্রুর অভাব হয় না। তেমনই এক সময় রাজের বাবা মাকে বিরোধী নেতা মেরে ফেলেন। সেই দিন থেকে রাজকে দেখাশোনা ফায়াজের মাই করত। তাই মা রাজকে এত ভালোবাসে। তবে ওরা যখন লন্ডনে চলে যায়, তখন মা রাজকে ওদের সাথে যেতে বলেছিল, কিন্তু রাজ নাচুর ভান্দা ভাবে বলতে লাগলো সে যাবে না। তাই রাজকে ওদের বাড়ির একটা ফ্ল্যাট দিয়ে গেছিল, যেটাই প্রায় 20টা রুম ছিল। কারণ যদি সেই ভাড়া দেয়, এক একটা রুম থেকে নিম্নে 5,000 টাকা করে পাবে, যাতে করে সেই ভালো করে চলে যেতে পারবে। কিন্তু ফায়াজরা লন্ডনে চলে যাওয়ার 2 মাস পরে আর রাজের খবর পাওয়া যায় না। ওরা সবাই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু এখানে এসে দেখে রাজ ঠিকই আছে। সেদিন ফায়াজ খুবই খুশি হয়েছিল, ভাবছিল মাকে সারপ্রাইজ দিবে, কিন্তু না, এই শালার জন্য আর পারল না। এজন্য ফায়াজের মা এত রাগ করেছে তার উপর। তবে ফায়াজ তার মায়ের রাগ ভাঙানোর পদ্ধতি জানে, তাই মাকে গিয়ে জড়িয়ে ধরে মায়ের কাঁধে মাথা রেখে বলল, সরি মা, আর কখনো এমন করব না। আমি ভাবছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, তাই তোমাকে বলিনি। এখন থেকে আর এমন ভুল করব না। সরি। আচ্ছা ঠিক আছে, এখন যা, গিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে। চলে আসলো। তারপর সবাই মিলে খাওয়া শেষ করে ঘুরতে চলে গেল। অনেক সময় ঘুরলো, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর আসার সময় সবাইকে বলল, আমি কালকে আমার জন্মদিনের পার্টি দেব, তোরা সবাইকে নিয়ে আসবি। আর রাজ, তুই আমার পার্টির জন্য একটা ক্লাব ভাড়া করে নে। কালকে সন্ধ্যায় পার্টি শুরু করব। তোদের যাকে যাকে ইনভাইট করার আজকে করে নে, আমিও করছি। আর কালকে ভার্সিটিতে একটু তাড়াতাড়ি যেতে হবে, সবাইকে ইনভাইট করতে হবে।
তোরা কালকে সকালে রেডি থাকিস, আর আমি সবার বাসার সামনে থেকে পিক করে নিব। ফায়াজের পর শাকিল বলে উঠল, পার্টি দিবি ভালো কথা, কিন্তু এত মানুষকে ইনভাইট করবি কেন? আর এর জন্য খরচ কত হবে তুই বুঝতে পারছিস? ফায়াজ শাকিলের কথা শুনে হালকা হাসলো, তারপর বলল, সেটা তোকে চিন্তা করতে হবে না। ভাই আজকে কিন্তু তোকে বলতে হবে তুই আসলে কে। সবাই একসাথে বলল, হ্যাঁ রে ভাই, তোকে আজ বলতেই হবে তুই কে। আমি বরং আজকে না, কালকে পার্টিতে বলবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল এখন সবাই বাসায় যাই। আচ্ছা, কালকে দেখা হবে। এই বলে চলে আসে যে যার বাসায়। বাসায় এসে ফায়াজ তার মাকে বলল, মা, আমি কালকে আমার জন্মদিনের পার্টি দেব। আচ্ছা, তোর বাবা আসলে বাবার সাথে কথা বলে নিস। আচ্ছা। এখন যা ফ্রেশ হ। ফায়াজ ফ্রেশ হতে চলে এলো। অনেক সময় ধরে ফ্রেশ হলো। একটু পরে ফায়াজ বাবা মিস্টার ফারহাদ সাহেব এসেছে বাড়িতে, তাই ফায়াজ আর দেরি না করে চলে এলো নিচে। নিচে এসে ফারহাদ সাহেবের কাছে বসলো, তারপর বলল, বাবা, আমি আমার জন্মদিনের উপলক্ষে কালকে পার্টি দিতে চাই। ও আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিব। না বাবা, আমি বাড়িতে দেব না। আমি একটা ক্লাব বুক করে নিয়েছি, আমি সেখানেই দেব। এতে অনেক মানুষ আসবে। ও আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা। এখন বলো তোমার অ্যামাউন্ট কত? তোমাকে টাকা দেওয়া লাগবে না, এটা আমি দেখে নেব। মানে পার্টি করতে তো অনেক টাকা লাগবে, তোমার কাছে তো এত টাকা নেই। সেটা পার্টিতে গেলেই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমাও, কালকে তোমার অনেক কাজ। আচ্ছা। তারপর ফায়াজ খেয়ে চলে গেল। রুমে গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে হালকা ল্যাপটপটা একটু টিপাটিপি করে ঘুমিয়ে পড়ল। পরের দিন হঠাৎ তার মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। কি হলো, ডাকছো কেন? কি হয়েছে? কি? আমি কি আমার জন্য ডাকছি? তুই না বললি আজকে তোর তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে, তাই তো ডাক দিলাম। হো, কয়টা বাজে? 9টা বাজে। কি এত বেজে গেছে, আর তুমি এখন ডাক দিলে? ধর, আজকে আবার লেট হয়ে গেছে। সরো তাড়াতাড়ি, আমাকে এখনই ভার্সিটিতে যেতে হবে। ফায়াজ তাড়াতাড়ি রেডি হয়ে দিল দৌড়। ওর মা পেছন থেকে বলছে, খেয়ে যা, কিন্তু ফায়াজের তো খাওয়ার সময় নাই, তাই ডাক না শুনে চলে আসলো। আর এদিকে রাজেরা ভাবছে, এই শালা ফায়াজ আসে না কেন, বলল তাড়াতাড়ি আসতে, আর এখন সে নিজেই দেরি করে আসতেছে। একটু পর ফায়াজ চলে আসলো ভার্সিটিতে। এরই মাঝে রাজের ফোন রিসিভ করার সাথে সাথে জগতে যত গালি ছিল সব একসাথে দিয়ে দিল রাজ। ফায়াজ কিছু বলল না, কারণ এটা শুনতেই হবে। তুই কই আছোস এখন? হ্যাঁ, আমি চলে আসছি। আর তোরা একটা কাজ কর, ভার্সিটির সবাইকে, স্যারদের সহ সবাইকে ডেকে মাঠে নিয়ে আয়, আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। তারপর ফোনটা কেটে দিল। ফায়াজ এসে দেখে সবাই ওর প্রতি রেগে ফায়ার হয়ে রয়েছে, তাই কাছে গিয়ে বলল, কি রে, সবাই এসেছে? এটা বলার সাথে সাথে কি যেন ওর উপর আক্রমণ হলো। ফায়াজ একটু পর বুঝতে পারলো তাকে রাগে সবাই উদুম কেলাচ্ছে, কিছু করতে পারছেও না। ও সবগুলো একসাথে ধরছে। এরই মাঝে কই থেকে আঁকিয়ে এসে ফায়াজের স্পাইক করা চুল ধরে টানতে লাগলো। আরে ভাইরা রে, আমি শেষ, স্যার প্লিজ। তারপর তারা ছেড়ে দিল। উফ, বাবারে বাবা, যে মার দিলি। যাক বাবা, বাইসে আসি তো, সেটাই বেশি। আচ্ছা আখি, তুই কি বুঝে আমার চুল ধরে টানলি? না মানে আমি দেখলাম রাজরা সবাই কাকে যেন মারছে, তাই আমি আসলাম সাহায্য করতে, এই আর কি। ও আচ্ছা, ভালো, খুব ভালো। কিন্তু সেটা যে আমি দেখতে পাসনি, শালা হারামি। দেখছি, তারপর মনে করলাম এসেছি যেহেতু কয়েকটা দিয়েই যাই, কিন্তু এরা এমনভাবে ধরেছিল যে আমি মারার জায়গাই পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে তোর চুল ধরে টানতে লাগলাম। ফায়াজ আকির কথা শুনে তো পুরো থ হয়ে গেল। এর মাঝে রাজ পড়ল, আচ্ছা এসব বাদ দে, এখন কাজের কথায় আসি। সবাই আস্তে আস্তে কি বলার বলে দিস। তারপর ফায়াজ আকির দিকে তাকিয়ে বলল, তোকে পরে দেখে নেব। এরপর সবাই আসলো মাঠে। চাঁদনিও আসছে। সবাইকে জন্মদিনের পার্টিতে আসতে বলল ফায়াজ। ক্লাবের লোকেশন দিয়ে দিল, তবে
চাঁদনিকে আলাদাভাবে বলল, যেমন তাকে ওদের সাথে পার্টির সব কাজ করতে হবে, সবকিছু দেখাশোনা করতে হবে ইত্যাদি। তারপর ভার্সিটি থেকে চলে আসলো ওরা, কারণ অনেক কাজ রয়েছে। কাজ করতে করতে এক সময় বিকেল হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেল পার্টিতে। গিয়ে দেখলো রাজারা চলে আসছে, কিন্তু আখি আর চাঁদনি আসে নাই। ফায়াজ তাদের জন্য অপেক্ষা করতে লাগলো। এক সময় সবাই আস্তে আস্তে চলে আসতে লাগলো, কিন্তু চাঁদনি এখনো আসেনি। ফায়াজ খুব চিন্তিত হয়ে পড়ল। তখন রাজ বলল, সবাই এসে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে। কিন্তু রাজ, চাঁদনি তো এখনো আসেনি। কে বলেছে আসেনি? সে তো সবার আগে এসেছে। কি? এবার চলেন। চল। আবে আসলো ফায়াজ। সবাই তাকে উইশ করলো। ফায়াজ ধন্যবাদ জানালো। তারপর কেক কাটলো। সবাই খুব মজা করছে, ডান্স করছে। আর ফায়াজ বসে বসে শুধু চাঁদনির দিকে তাকিয়ে আছে, কারণ সেও ফায়াজের মতো বসে আছে। প্রায় 1 ঘন্টা হবে। হঠাৎ সবাই ফায়াজের দিকে আসতে লাগলো। ফায়াজ কিছু বুঝে ওঠার আগেই রাজ বলল, আজকে কিন্তু আমাদের কথা তোকে রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে, আজকে যা বলবি তাই রাখবো। এবার বল কি চাস? আজ তোকে বলতে হবে তুই আসলে কে। ফায়াজ অবাক হয়। ওর পাশে অ্যাসিস্ট্যান্ট আকাশ দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। আস্তে করে রাজকে বলল, এটা কালকে তোকে বললে হয় না? আজকে সবার সামনে না বললেই ভালো হবে। এখানে আবার মা বাবাও আছে, প্লিজ। নো বলতে হবে। এখন সবাই ফায়াজকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। কে সে যে তার নিজের পরিচয় দিতে যাচ্ছে না? তখন না আজকে এবং এখন আমাদের সামনে তোমাকে বলতে হবে তুমি আসলে কে। এখন তো ফায়াজ মাইন্ডকে চিপে পড়ে গেল। এখন কি করবে সে? তখন ওর অ্যাসিস্ট্যান্ট আকাশ বলে দিন স্যার। আকাশের মুখে স্যার কথাটা শুনে সবাই অবাক। আসলে কে সে যে ফায়াজকে স্যার ডাকছে? তখন আরো জোরে সবাই বলতে লাগলো, বলো ফায়াজ, যে তুমি কে হও। এখন আর কি করার, বলতে হবে সবকিছু। তাই একটা লম্বা নিঃশ্বাস নিল। এখন সবাইকে বলতে হবে, না হলে ফায়াজকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে বলতে হচ্ছে। সবাই শোনার জন্য অপেক্ষা করছে, কিন্তু ফায়াজের বাবা মার জন্য ভয় করছে। কারণ তারা যদি জানতে পারে তাদের ছেলে একজন মাফিয়া, তাহলে তারা খুব কষ্ট পাবে। কিন্তু কি আর করার আছে, তাকে তো বলতেই হবে, নয়তো আজকে এখান থেকে বের হতে পারবে না। তাই বাবা মার মুখের দিকে তাকালো ফায়াজ। দেখলো তারা খুবই উৎসুক হয়ে রয়েছে সে আসলে কে তা জানতে। তাই বলতে শুরু করলো, সবাই হয়তো ভাবতে পারো আমি একজন সাধারণ মানুষ, কিংবা খুব নিরীহ একজন, কারণ আমাকে দেখতে প্রায় এরকমই লাগে। আসলে আমি এরকম থাকতে ভালোবাসি, তাই আমাকে এরকম দেখায়। আমাকে আমার মা বাবা বলতো, বাবা তুই কি এখনও সেই আগের যুগে আছিস, নাকি তোর বাপের টাকা কম আছে যে তুই এরকম থাকিস? কিছু হলেও পরিবর্তন হ। আমি বলতাম, মা আমাকে এরকম থাকতে দাও, আমার এরকম থাকতে ভালো লাগে। কিন্তু মা বাবা কেউই জানতো না যে কেন আমি ওরকম থাকি। এর কারণ ছিল লন্ডনের একটা মেয়ে। আমি মেয়েটিকে খুব খুব ভালোবাসতাম, নিজের থেকেও বেশি ভালোবাসতাম। নাম ছিল সিনহা মোলান্ডো। আমরা দুজন দুজনকে পেয়ে খুবই খুশি ছিলাম। কিন্তু একদিন হলো বিপত্তি। আমরা দুজন মিলে একটা পার্কে গেছিলাম। সেখানে একটা বেঞ্চে বসে আমরা সুখ দুঃখের আলাপ করছিলাম। কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন কয়েকটা ছেলে আমাদের কাছে আসলো। এসে আমাদেরকে ডিস্টার্ব করতে লাগলো। সিনহার গায়ে হাত দিতে থাকলো, কিন্তু আমি তাদেরকে ফেরাতে পারিনি, কারণ তারা ছিল লন্ডনের সবচেয়ে বড় গ্যাংয়ের লোক, যারা অকারণেই মেয়েদেরকে ডিস্টার্ব করত, ধরে নিয়ে যেত। কিন্তু কোথায় নিয়ে যেত তা নিয়ে কেউই খুঁজতো না, কারণ তাদের সাথে লাগতে গেলে মৃত্যু নিশ্চিত। তাই কেউ আগ বাড়িয়ে তাদের সাথে লাগতে আসতো না। আপনারাই বলেন, কে চায় নিজের মৃত্যুকে ডেকে আনতে? আমাদের সাথেও ঠিক এমনই হয়েছিল, কিন্তু আমি কিছু করতে পারলাম না, কারণ আমাকে তাদের মাঝে কয়েকটা ছেলে ধরে রেখেছিল। তাই আমি কিছু করতে পারলাম না। আর এদিকে মেয়েটি আমার নাম ধরে আমাকে বারবার ডাকছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। কিন্তু হঠাৎ করে কে যেন আমাকে
পিছন থেকে মাথায় আঘাত করলো। এত জোরে আঘাত করেছিল আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম। আর তারা আমার কলিজার টুকরোটাকে টেনে হেঁচড়ে কোথায় জানি নিয়ে গিয়েছিল। তারপর আমি প্রায় অজ্ঞান হয়ে যাব অবস্থায় দেখলাম সিনহাকে পার্কের পাশে একটি ঘন জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছে। তারপর আর মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখতে পেলাম আমার পাশে একটা বৃদ্ধ বসে আছে। আমাকে বৃদ্ধ মানুষটা বলল, বাবা তুমি কে আর তোমার বাসা কোথায়? আমি তোমাকে স্ট্রিন্ডা পার্কের পাশে পেয়েছি। তারপর দেখলাম তোমার মাথা থেকে রক্ত ঝরছে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এবার বলো বাবা, তোমার বাসা কোথায়? এই কথাগুলো শুনেই আমার সিনহার কথা মনে পড়ে গেল। তখন খুব তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। বৃদ্ধ আমাকে আটকিয়েছিল, কিন্তু আমি তার সাথে জোড়াজোড়ি করে সেখান থেকে চলে এলাম। কিন্তু এসে কোনো লাভ হচ্ছিল না, কারণ মেয়েটিকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তাই সেই জঙ্গলে বসেই আমি কাঁদতে থাকি। কিন্তু হঠাৎ আমার কানে গোঙানির শব্দ আসলো। আমি সেই শব্দকে ফলো করে চলতে লাগলাম। এক সময় আমি একটা মানুষকে দেখতে পেলাম। দূর থেকে বোঝা যাচ্ছে না, তাই দৌড়ে এগিয়ে গেলাম। কিন্তু সামনে গিয়ে তো আমি পুরো পাগল হয়ে গেছিলাম, কারণ আমার সামনে আমার প্রিয় কলিজা টুকরাটা পড়ে আছে। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, তাই দৌড়ে সিনহার কাছে গেলাম। গিয়ে তার মাথাটা আমার কোলে রাখলাম আর বলতে থাকলাম, কি হয়েছে কলিজা তোর? তুই না থাকলে আমি বাঁচতে পারবো না, প্লিজ কথা বল। অনেক কাঁদলাম। হঠাৎ সিনহা একটি জোরে নিঃশ্বাস নিয়ে উঠল। আমি সাথে সাথে বলতে লাগলাম, কলিজা, হেই কলিজা, তোমার কিছু হবে না, এদিকে তাকাও প্লিজ। তখন মনে হচ্ছিল কে জানি আমার শরীর থেকে কলিজাটা আলাদা করে নিচ্ছে। তখন হঠাৎ জোরে আরও একটা নিঃশ্বাস নিয়ে সিনহা বলে উঠল, জান, আমার একটা শেষ কথা রাখবে? আমি বলি, এভাবে বলছো কেন জান? আমি আছি না, দেখো তোমার কিছু হবে না। খুব কষ্ট করেও তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। এটা দেখে আমার কান্নার গতি বেড়ে গেল। তারপর কোনো মতে বললাম, এভাবে বলছো কেন? তোমার একটা কেন, হাজারটা কথা রাখবো। সিনহা বলে, তুমি কথা দাও কালকে থেকে এই লন্ডন শহরে কোনো ধর্ষণ হতে দিবে না। কথা দাও, প্লিজ কথা দাও, না হলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। তখন আমি বলেছিলাম, আমি তোমাকে কথা দিচ্ছি, কালকে থেকে এই শহরে কোনো ধর্ষণ হবে না, কথা দিলাম তোমাকে। তখনই খেয়াল করলাম সিনহা আর শ্বাস নিচ্ছে না। এটা বুঝতে পেরে মনে হচ্ছে আমারও শ্বাস আটকে গেছে। তারপর অনেক কান্না করলাম। জীবনের সব থেকে বেশি যাকে ভালোবেসেছিলাম সে কিনা আমাকে ছেড়ে চলে গেল। সারা রাত সেখানে থেকে গেলাম, কারণ আমার আর কিছু করার ছিল না, শুধু কান্না ছাড়া। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, শুধু এই দেশে নয়, সারা বিশ্বের কোনো প্রান্তে আমি ধর্ষণ হতে দিব না। ফায়াজ একটু থামলো। পার্টির সবাই কান্না করছে ফায়াজের কথা শুনে। রাজ ফায়াজকে জড়িয়ে ধরে কান্না করছে, আর চাঁদনি ফায়াজের দিকে এক ধ্যানে চেয়ে রয়েছে। এই বুঝি তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর সবাই শান্ত হলো। ততক্ষণে রাজ বলে, তারপর কি হয়েছিল? তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রথমে এই লন্ডনে সবচেয়ে বড় গ্যাংকে শেষ করব, তারপর অন্যগুলা। এরপর থেকে শুরু করলাম আমার এই ডেঞ্জারাস অভিযান। তারপর কাজে লেগে পড়লাম। তবে এদেরকে খুঁজে পেতে এত কষ্ট করার প্রয়োজন হলো না, কারণ এরা সবসময় মেয়েদের ডিস্টার্ব করতে ব্যস্ত থাকে, তাই তাদেরকে সহজেই পেয়ে গেলাম। তখন থেকেই লেগে পড়লাম তাদের পিছে। আস্তে আস্তে সব খোঁজ খবর রাখতে লাগলাম। এক সময় প্রায় সব খোঁজ খবর পেয়ে গেলাম। এরই মাঝে আমি অনেক পোলাপান জোগাড় করে ফেললাম, যার কারণে আমার এত কষ্ট হয় না। আমার পোলাপান ওই সব খবর আমাকে এনে দেয়। তারপর শুনলাম ওই গ্রুপের লিডার নাকি এক জায়গায় অন্য এক গ্যাং লিডারের সাথে মিট করতে যাবে।
আমি মনে করলাম এরকম সুযোগ হাতছাড়া করা যায় না, তাই যেই ভাবা সেই কাজ। লেগে গেলাম প্ল্যান করতে। ফায়াজ আরও বলতে থাকে, তারপর আমার গ্রুপের সবাইকে ডেকে এক জায়গায় করলাম। তারপর প্ল্যানটা সবাইকে বললাম সন্ধ্যায় রেডি থাকতে, কারণ আমরা সন্ধ্যার পর অ্যাটাক করব। যখন সে অন্য লিডারের সাথে মিট করবে ঠিক তখনই আমরা অ্যাটাক করব, কারণ তখন তাদের কাছে এত গার্ড থাকবে না। বেশি হলে 15 থেকে 20 জনের মতো হবে, যেখানে আমি সহজেই তাকে মারতে পারবো। কারণ এখন প্রায় আমার কাছে 50+ পোলাপান আছে, তাই তৈরি হয়ে নিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, তাই বেরিয়ে পড়লাম। আমি আমার বাইক নিয়ে, আর অন্যরা কালো কার নিয়ে আছে। আমার পেছনে আসতে লাগলো। ঠিক 1 ঘন্টা পরে পৌঁছালাম সেই গন্তব্যে। আমরা গাড়িগুলা কিছুটা দূরে থামিয়েছি, যাতে তারা বুঝতে না পারে কেউ এসেছে। তারপর আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করলাম। আমাদের প্ল্যানটা ছিল, প্রথমে আমরা আমাদের গাড়িগুলা কিছুটা দূরে দাঁড় করাবো। তারপর আমরা 2টা দলে ভাগ হয়ে যাব। একটা দল থাকবে একটু দূরে, যাদের হাতে থাকবে একটা করে স্নাইপার, আর একটা দল যাবে সে গার্ডদের পিছনে, কারণ দূরে থেকে স্নাইপার দিয়ে যাদের মারা হবে তাদের ধরার জন্য, কারণ গুলি খেয়ে সাথে সাথে মাটিতে পড়ে যাবে। আর যদি মাটিতে পড়ে তাহলে পড়ার শব্দ শুনে অন্যরা জেনে যাবে, তাই তাদেরকে ধরে আস্তে করে মাটিতে রেখে দিতে হবে, যাতে কেউ বুঝতে না পারে। আমরা সবাই ব্লুটুথ ইয়ারফোন কানেক্টেড করে নিলাম, কারণ আমার অর্ডারের কাজ শুরু হবে। তার কিছুক্ষণ পর সব ঠিক করে সবাইকে বলে দিলাম শ্যুট করার জন্য। একটু পর সব গার্ড শেষ, কিন্তু কেউ বুঝতে পারল না। তারপর খুব সাবধানে বাড়ির ভেতরে ঢুকলাম, কারণ তারা জঙ্গলের মাঝে একটি বাড়ির মধ্যে তাদের ডিল করছিল। তারপর গিয়ে দেখলাম তারা দুজনে কি যেন কথা বলছে। আমি মন দিয়ে শুনতে লাগলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম তারা ড্রাগস নিয়ে কথা বলছে। এটাতে অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ মাফিয়াদের কাজই হচ্ছে অবৈধ মাল পাচার করা। তারপর আমি একে মারার জন্য সুযোগ খুঁজতে লাগলাম। তারপর আমরা আবার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেই। আমরা জানতাম তাদের পাশে অবশ্যই গার্ড থাকবে, তাই আমি আগে থেকেই প্ল্যান করে এনেছিলাম। প্ল্যানটা হচ্ছে যতজন গার্ড থাকবে তাদের প্রত্যেককে মারার জন্য আমার একটা করে লোক থাকবে, তবে তারা সবাই অনেক দূরে থাকবে। সবাই অনেক উঁচু উঁচু বিল্ডিংয়ের উপর থাকবে স্নাইপার হাতে, কারণ আমি আমার লোকদের বলেছিলাম নিচের গার্ডদের শেষ করার সাথে সাথে তোমরা যারা স্নাইপার হাতে আছো তারা সবাই এখানে সব থেকে উঁচু উঁচু বিল্ডিংয়ের ছাদে চলে যাবে, এক একজন এক একটাতে। কারণ আমি জানতাম তারা ছাদের ওপর খোলা আকাশের নিচে বসে ডিলটা করবে। প্রায় সবাই এরকমই করে। আর আমার সাথে আকাশ সহ আরও 3 জন থাকবে, আর বাকিরা নিচে লুকিয়ে থাকবে। সব কিছু প্ল্যান মতো ঠিক করলাম। তারপর অর্ডার দিলাম শ্যুট করা। সাথে সাথে 30 সেকেন্ডের মাঝে শেষ। লিডার 2টা কিছু বুঝে ওঠার আগেই আমি আর আকাশ আর সাথে থাকা আমার লোক মিলে আক্রমণ করলাম। 2টাইকে গান পয়েন্টে রাখলাম। তারপর সবাইকে বললাম চলে আসতে। সবাই চলে আসলো। তারপর এই দিকটাতে বেঁধে নিয়ে আসলাম আমাদের রাস্তায়। তারপর খুব যন্ত্রণা দিয়ে মারলাম। তাদের বুকের উপর লিখে দিলাম FK, যা দেখে আমার সব পোলাপান ভয় পেয়ে গেছে। পরে আমার পোলাপানকে দিয়ে বডি 2টা রাস্তায় ফেলে দিলাম। এভাবেই শেষ হলো আমার প্রথম মিশন। পরের দিন নিউজ বেরোলো, এই শহরের সবচেয়ে বড় মাফিয়াকে মেরে ফেলেছে। সাথে আরেকজন মাফিয়া ছিল, যে কিনা ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মাফিয়া। তবে একটা জিনিস লক্ষণীয় ছিল, সেটা হলো বডির গায়ে বড় করে ছুরি দিয়ে কেটে লেখা ছিল FK। এভাবে খুন করে চলছিল আমার দিন। লন্ডনের প্রায় সব মাফিয়াদের মেরে ফেলেছিলাম, আর অনেকেই আমার দলে নাম লিখতে চলে আসছিল। তখন থেকে FK নামে পুরো লন্ডন কাঁপত। তারপর এক সময় আমি হয়ে গেলাম
লন্ডনের সবচেয়ে বড় মাফিয়া, যার নাম শুনলে পুরো লন্ডন কাঁপতে শুরু করে। তবে আমি কথা রেখেছিলাম, তখন থেকে এখন পর্যন্ত কোনো লন্ডনে কোনো ধর্ষণ হয়নি, কিন্তু আমি কোনো দিন অপরাধী ছাড়া কারো গায়ে হাতও তুলিনি। তবে কিছুদিন পর থেকে শুরু হয় লন্ডনের উপর অ্যাটাক। প্রথমে অস্ট্রেলিয়া, পরে চীন, পরে পাকিস্তান, তারপরে আইল্যান্ড। এভাবে প্রায় 39টা দেশের মাফিয়ার সাথে আমার দ্বন্দ্ব করতে হয়েছে, কিন্তু কেউ এসে ফিরে যেতে পারেনি। সবাইকে মেরে বালি চাপা দিয়ে দিয়েছি। তারপর থেকে আমি হয়ে গেলাম ওয়ার্ল্ডের মাফিয়া কিং এফকে। তোমরা জানতে চেয়েছিলে না কে আমি? হ্যাঁ, এটাই আমি হলাম সেই মাফিয়া কিং এফকে। এটা বলে চুপ হয়ে গেল ফায়াজ। সবাই অবাক হয়ে তাকিয়েছিল, আবার কেউ ভয়ও পেয়েছিল। তখন হঠাৎ ফায়াজের বাবা বলে উঠল, ও তবে সেখানে তুমি একটা গ্যাংকে খুঁজে পাচ্ছিলে না, মনে আছে? হ্যাঁ, মনে আছে। সেই গ্যাংটার নাম ছিল কিং গ্যাং। কিন্তু তুমি এটা কিভাবে জানো? উত্তরে ফায়াজের বাবা যা বলল সেটা শোনার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। তুমি যে কিং গ্যাংয়ের লিডারকে খুঁজছিলে, সেই গ্যাংকে লিড দিতাম আমি নিচে, মানে কিং গ্যাং আমার ছিল, যেটা তুমি নিজেও জানো না। আর তুমি কখনো আমাকে বুঝতে পারো নাই। তবে আমি জানতাম তুমি কি করো, তোমার সব খবর রেখেছিলাম, কিন্তু আমি তোমাকে আটকাইনি, কারণ আমি চাইতাম না আমার ছেলে কখনো মাথা নিচু করে হাঁটুক, তাই আমি তোমাকে আটকাইনি। এই কথাগুলো শোনার পর ওরা সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কারণ তার থেকেও বেশি অবাক হলো ফায়াজের মা, কারণ উনি যার সাথে এত বছর একসাথে রয়েছে সেই এত বড় কথা জানেই না। তারপর আবার ফায়াজের বাবা বলল, তোমার মনে আছে তোমার আর আফগানিস্তানের ঝামেলার কথা? হ্যাঁ, মনে আছে। তুমি কি এটাও জানতো নাকি? এই কথা শুনে ফায়াজের বাবা হাসতে লাগলো। তারপর ওর বাবা আবার যা বলল তা শুনে ফায়াজ আবার শক। তুমি তো এক সময় আফগানিস্তানের সাথে পেরে উঠছিলে না, মনে আছে? মনে আছে। তারা এক সময় আমাকে ঘিরে ফেলেছিল। ফায়াজকে আর বলতে না দিয়ে তার বাবা বলল, তারপর একটা হেলিকপ্টার এসে তোমার চারপাশের সবগুলোকে উপর থেকে মেরে দিল, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি এগুলা কিভাবে জানলে? আমি জানলাম কারণ সেই হেলিকপ্টারে স্বয়ং আমি ছিলাম, আর আমি তাদেরকে মেরেছিলাম, কিন্তু তোমার সামনে যাইনি, কারণ আমি তোমাকে তোমার পাওয়ারে চলতে দেখতে চেয়েছিলাম। এবার ওরা সেই লেভেলের অবাক হয় যে কারোর মুখ থেকে কোনো কিছুই বেরোচ্ছে না, মনে হচ্ছে সবাই স্ট্যাচু হয়ে গেছে। তখনই রাজ বলে উঠল, আর অবাক হয়ে লাভ নাই, যা হবার হয়েছে, এবার চল সবাই বাসায় যাই। রাজের কথায় সবার হোশ ফিরে বাস্তবে আসলো। হ্যাঁ হ্যাঁ, চলো বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে। কিন্তু ফায়াজ চাঁদনিকে দেখতে পেল না, সে কোথায় গেল? তাই ফায়াজ রাজকে বলল, রাজ, চাঁদনি কোথায় রে? তাকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, আমিও তো দেখতে পাচ্ছি না, তুই একটা ফোন দিয়ে দেখ। ঠিক বলছিস। সাথে সাথে ফোন দিল চাঁদনিকে, কিন্তু ফোন তুলছে না। বারবার ফোন করছে ফায়াজ, কিন্তু ধরছে না। চিন্তায় পড়ে গেল। রাজকে এইটা বলল। রাজ বলে, দেখ, কোনো কাজে ব্যস্ত আছে মনে হয়, তাই ধরছে না। তুই চিন্তা করিস না, আমি দেখে নেব না। কিন্তু মনে তো মানছে না ফায়াজের। তারপর আবার ফোন দিল, একটু পর ধরেছে। সাথে সাথে ফায়াজ বলল, কোথায় তুমি? আর এখান থেকে চলে গেলে কেন? আমি তো বাসায় চলে আসছি, তুমি চিন্তা করো না। আচ্ছা, গুড নাইট, কালকে দেখা হবে। কিন্তু কেন যেন ফায়াজের মন বলছে সে ওর সাথে মিথ্যে বলছে, আর সে বাসায় যায়নি। এমন কারোর কাছে গেছে যার জন্য ফায়াজের ফোন ধরতে পারছে না। ফায়াজের কাছে চাঁদনিকে এখন সুবিধার মনে হচ্ছে না। চাঁদনি যখন ফায়াজের সম্পর্কে শুনছিল, তখন ফায়াজ লক্ষ্য করে চাঁদনি তার কথা শুনে হাসছিল, আর তার হাসিটা ছিল একটা রহস্যময় হাসি, যেটা ফায়াজকে বলার মাঝখানেও ভাবাচ্ছিল। কিন্তু ফায়াজ তার হাসির কারণটা বুঝতে পারল না, কেন সে এরকম হাসলো। আরেকবার ফায়াজ চাঁদনিকে কয়েকটা কালো ড্রেস পরা লোকের সাথে কথা বলতে দেখছিল। দেখে মনে হয়েছিল লোকগুলো বাহিরের দেশে। তখন থেকে ফায়াজের মাথায় অন্য কিছু ভাবনা। না,
আর ভাবতে পারছে না। কালকে থেকে চাঁদনিকে ফলো করতে হবে। কেন যেন ফায়াজের সন্দেহ হচ্ছে, তাই আর কিছু ভাবলো না। বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম থেকে উঠল, তারপর ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে আসলো। আজকে ফায়াজের মাথায় শুধু চাঁদনির কথা ঘুরছে, চাঁদনিকে ফলো করতে হবে। তারপর গেটে ঢুকতেই দেখলো সবাই ফায়াজের দিকে তাকিয়ে আছে। ফায়াজ কিছু বলল না, সরাসরি ক্লাসে চলে গেল। গিয়ে দেখলো রাসরা বসে আছে, সাথে চাঁদনিও আছে। ফায়াজ গিয়ে বসলো, তখন চাঁদনি বলে উঠল, কি অবস্থা মাফিয়া কি, কেমন আছো? কয়েকদিনে অনেক ফ্রি হয়ে গেছি, তাই এভাবে বললাম। তো চাঁদনির কথা আজকে ফায়াজের আর ভালো লাগছে না। ফায়াজ রাগে লুকে তার দিকে তাকালো। সরি, রাগ করলে নাকি? না, এখন স্যার আসবে, সবাই জায়গা মতো বসো। ফায়াজের এরকম কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। সবাই অবাক হয়ে ফায়াজের দিকে চেয়ে রইল। ফায়াজ কোনো কথা না বলে বসে পড়ল সিটে। তারপর আর কেউ কোনো কথা বলল না। স্যার চলে আসলো, ক্লাস করলো। ক্লাস শেষ করে মাঠে গেল। সবাই মিলে আড্ডা দিতে থাকে, কিন্তু আজকে চাঁদনির দিকে তাকাতে ইচ্ছে করছে না ফায়াজের। আর এদিকে চাঁদনি ভাবছে, আজকে ফায়াজের কি হলো? আমার দিকে তাকাচ্ছেও না, কথাও বলছে না। কি হলো? ওকে কিছু জানতে পারলো না কি? না, আর ভাবতে পারছি না। যদি জানতে পারে তাহলে ঝামেলা হয়ে যাবে। আর ফায়াজের কিছু ভালো লাগছে না, তাই বলল, রাজ, বাসায় চলে যাব, শরীরটা ভালো লাগছে না। বেশি খারাপ নাকি? আমি যাব তোর সাথে? না না, আমি যেতে পারবো, তোর লাগবে না। আচ্ছা ঠিক আছে। এই বলে বাসায় চলে আসলো ফায়াজ। এসে দিল একটা ঘুম। এক ঘুমে সন্ধ্যা হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে কাকার দোকানে বসে একটা সিগারেট ধরালো। এক প্যাকেট সিগারেট নিয়ে বাসায় আসলো। রুমে এসে ভাবতে লাগলো কিভাবে চাঁদনির আসল পরিচয়টা জানা যায়। অনেক ভাববার পর তার সম্পর্কে জানতে হলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে বুঝতে দিতে হবে যে ফায়াজ তাকে সন্দেহ করে না। তারপর এটাই ঠিক করলো ফায়াজ। নিচে গিয়ে বাবা মার সাথে গল্প করতে করতে খাওয়ার সময় হয়ে গেল ফায়াজের। তারপর রুমে এসে একটা সিগারেট ধরিয়ে ল্যাপটপটা অন করে ডার্ক ওয়েবে ঢুকলো। এটা একটা যোগাযোগের সাইট, যেটাতে সব মাফিয়াদের যোগাযোগ করে থাকে। তারপর একটু ঘোরাঘুরি করে লন্ডনে খোঁজখবর নিয়ে নিল সে। এরপর কিছু সময় পর বেরিয়ে এলো। তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে ফায়াজ, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজে চলে গেল। যেই গেট দিয়ে ঢুকবে তখনই কে যেন ফায়াজকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ফায়াজ তো পুরোই অবাক। ফায়াজ কিছু বুঝতে পারছে না এটা কি হলো। ফায়াজ তাকিয়ে দেখে চাঁদনি ওকে জড়িয়ে ধরেছে। তারপর লক্ষ্য করলো চাঁদনি কাঁদছে। ফায়াজ কিছু বুঝতে পারছে না চাঁদনি কেন কাঁদছে। কি হয়েছে চাঁদনি, তুমি কাঁদছো কেন? কেঁদেই যাচ্ছে সে। কিছু বুঝতে পারলো না ফায়াজ এভাবে কাঁদছে কেন সে। তাই চাঁদনিকে ছাড়িয়ে তাকে নিজের সামনে আনলো। কিছু কি হয়েছে আমাকে বলো। তুমি কালকে আমার সাথে কথা বলনি কেন? আসলে কালকে আমার শরীরটা ভালো ছিল না, তাই কথা বলতে পারিনি। কেন কেন কালকে কি হয়েছিল তোমার? না, তেমন কিছু না, শুধু শরীরটা একটু গরম ছিল। এখন কেমন আছো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কিন্তু ফায়াজ বুঝতে পারছে না চাঁদনি তাকে এত কেয়ার করছে কেন। বিষয়টা দেখতে হবে। তাহলে চলো কোথাও থেকে ঘুরে আসি, তোমার ভালো লাগবে। এর মানে কি? ফায়াজকে এত কেয়ার করছে কেন? মতলবটা সুবিধার মনে হচ্ছে না ফায়াজের কাছে। কেন, ক্লাস করবে না? না, আজকে ক্লাস করব না, চলো কোথাও যাই। কোথায় যাবে? চলো কোনো পার্কে যাই। আচ্ছা দাঁড়াও, আমি রাজকে ডেকে নিচ্ছি। না না, আমরা যাই। ওরা কেন যাবে? মানে রাজকে না নিলে আমিও যাব না। মেয়ে মানুষদের বিশ্বাস করতে নেই, কখন জানে কি করে বসে কে জানে। তাই রাজকে নিতে চাইছে ফায়াজ। চাঁদনি ফায়াজকে বলল, আচ্ছা ঠিক আছে, রাজকে ফোন দাও, আমি সীমাকে ফোন দিচ্ছি। ঠিক আছে। তারপর ফায়াজ রাজকে আর চাঁদনি সীমাকে ফোন দিল। একটু পর তারা দুজনে একসাথে এলো। ফায়াজ বুঝতে পারলো না তারা দুজন একসাথে আসছে আবার কথা বলে বলে।
ফায়াজের মাথায় কিছু ঢুকছে না, কি হচ্ছে এসব? তারা এত তাড়াতাড়ি পরিচিত হলো কিভাবে? তবে কালকে টুকটাক কথা হয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি এত ক্লোজ হওয়ার কথা না। ফায়াজ তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, কিছুই বুঝতে পারছে না। তখনই রাজ ফায়াজকে ডাক দিল, সাথে সাথে ফায়াজ মুখটা ঘুরিয়ে নিল। অনেক সময় তার দিকে তাকিয়ে রইল ফায়াজ। কিরে, কি হলো? এভাবে তাকিয়ে আছিস কেন? না এমনি, কিন্তু তোরা এত পরিচিত কখন হলি? কেন রে, পরিচিত কি তুই একাই হতে পারিস? আমরা হতে পারি না? না পারবি না কেন? অবশ্যই পারবি। আচ্ছা এগুলো বাদ দে, চাঁদনি বলছিল কোনো পার্কে নাকি ঘুরতে যাবে, তাই চল আমরা একসাথে সবাই ঘুরে আসি। আচ্ছা চল। তারপরও ওরা দুটো রিক্সা ভাড়া করে পার্কের দিকে ঢুকলো। একটায় ফায়াজ আর রাজ, আর অন্যটায় চাঁদনি আর সীমা। ফায়াজ ভাবছে চাঁদনি কি তাকে ভালোবাসে নাকি অন্য কিছু, কিন্তু তার ব্যবহার দেখে তো মনে হয় সে ফায়াজকে ভালোবাসে। কিন্তু ফায়াজের তো মেয়েটাকে সন্দেহ হয়। তবে ফায়াজের সন্দেহের একটা বিষয় আছে, চাঁদনির মধ্যে দেখতে পেয়েছে সেটা হলো তাকে দেখতে অনেকটা বিদেশি বিদেশি লাগে। আবার কয়েকজন বিদেশি মানুষের সাথে কথাও বলতে দেখেছে। বিদেশি মানুষগুলো ফায়াজের বয়সী হবে। ভাবতে ভাবতে দেখলো পার্কে চলে আসছে। ওরা সবাই নেমে পড়লো, ভাড়া মিটিয়ে চলে এলো ভিতরে এসে ওরা এক জায়গায় বসে পড়লো, গল্প করলো। হঠাৎ চাঁদনি বায়না ধরলো ফুচকা খাবে। কে আর করার, পরে সবাই মিলে ফুচকা খেলো, খুব মজা করলো সবাই। তারপর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই বাসায় চলে আসলো। ফ্রেশ হয় ফায়াজ, তারপর একটু বিছানায় গড়াগড়ি করলো, নাড়াচাড়া করলো, ভাত খেলো। খেয়ে এসে রুমে এসে সিগারেট ধরালো, ল্যাপটপ অন করলো, কিছু সময় টিপে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকাল হলো, ঘুম থেকে উঠলো, ফ্রেশ হয়ে নাস্তা করলো ফায়াজ। তারপরে কলেজের উদ্দেশ্যে বের হয়, কিন্তু আজকে কলেজে রিক্সা করে গেল না ফায়াজ। আজকে কেন যেন ওর হাঁটতে ভালো লাগছে, সময়ও আছে, তাই হেঁটে হেঁটে চলতে লাগলো। কিন্তু কিছুটা দূর যেতেই দেখলো কতগুলো গাড়ি পুরো স্পিডে কোথায় যেন যাচ্ছে। মনে হয় হয়তো কোনো মন্ত্রী আছে। কিন্তু তখনই একটা বাইক আসলো। বাইকের মানুষটাকে দেখে তো ফায়াজ অবাক। সে কি ঠিক দেখছে? না, সে ঠিকই দেখছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? ফায়াজ অবাক হয়, কারণ সে বাইকের উপরে চাঁদনির মতো একটা মেয়েকে দেখেছে। ওর মনে হচ্ছে এটা চাঁদনি ছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? চাঁদনি এদের সাথে কি করবে? ফায়াজ হাঁটছে আর ভাবছে এটা কিভাবে সম্ভব। সে বিশ্বাস করতে পারছে না, নাকি ওর দেখতে ভুল হয়েছে? না, দেখতে ভুল হওয়ার কথা না। ফায়াজ একেবারে স্পষ্ট দেখেছে চাঁদনি বাইক চালাচ্ছে। না, আর ভেবে কাজ হবে না। এবার শুধু ফায়াজ না, আরও গার্ড ফিট করতে হবে চাঁদনির পেছনে। এখন ফায়াজের প্রথম কাজ হচ্ছে রাজকে সব কিছু খুলে বলা। যাই হোক, রাজকে বলে কয়েকটা গার্ড জোগাড় করতে হবে। কিছুক্ষণ পর কলেজে আসলো, এসে দেখলো রাজ গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে একটা কথা বলতে এখানে দাঁড়িয়ে রয়েছি। কি কথা যে একেবারে গেটে দাঁড়িয়ে রয়েছিস? কথাটা তুই কিভাবে নিবি জানি না, তবে আমাকে বলতেই হবে। আগে বল, পরে দেখা যাবে। ফায়াজ, আজকে আমি চাঁদনিকে কতগুলো কালো ড্রেস পরা লোকের সাথে কথা বলতে দেখেছি। কিছু সময় কথা বলার পর লোকগুলো কয়েকটা কালো গাড়ি করে চলে গেল, আর চাঁদনি তাদের সাথে একটা বাইক নিয়ে বেরিয়ে গেল। আমি দেখে তো অবাক হয়ে গেলাম। এই বিষয় এটা আমিও দেখেছি, আর কয়েকদিন ধরে আমি তাকে ফলো করছি, কিন্তু কিছু মিলাতে পারছি না। তাই আমি আজকে তোকে এইগুলা বলতেই আসছিলাম, কিন্তু তার আগেই তুই জেনে গেলি। কি তুই জানিস আর আমাকে বলিসনি? আরে আমিও তো বলতেই আসছিলাম, তার আগেই তো তুই জেনে গেলি। আচ্ছা বাদ দে এসব, তার আগে তুই কয়েকটা দায়িত্বশীল পোলাপান দে আমাকে, আমার দরকার আছে। কেন, এগুলো দিয়ে তুই কি করবি? এইগুলাকে সবসময় চাঁদনির পেছনে লাগিয়ে রাখবো, কারণ আমাদের প্রথমে জানতে হবে চাঁদনি আসলে কে। ঠিক আছে, আজকে আমি বিকেলে তাদের ডেকে আমার আস্তানায় নিয়ে আসবো, তুই চলে আসিস সেখানে। ঠিক আছে, চল এবার ক্লাসে যাই। এরই মাঝে কে যেন ফায়াজকে ডাক দিল। পেছনে তাকিয়ে তো ফায়াজ আবার অবাক হয়। পেছনে চাঁদনি দাঁড়িয়ে আছে। ফায়াজ ভাবে মেয়েটা এত তাড়াতাড়ি কই থেকে আসলো। হঠাৎ এসে বলল, কি হলো, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? চাঁদনির কথায় হুঁশ পেল দুজনের। না,
আসলে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। এক কথায় যাকে পরি বলা হয়। কেন অন্যদিন আমাকে কম সুন্দর লাগে না কি? না, তবে আজকে একটু বেশি বেশি সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে, এখন চলো ক্লাসে যাই। চলো। এটা বলে ক্লাসে চলে এলো সবাই। স্যার আসলো, ক্লাস করালো, তারপর মাঠে বসে আড্ডা দিচ্ছে। সাথে শুভ্র, শাকিল, রবিন, সিয়াম, আকি, চাঁদনি, সীমা, এরা সবাই আসলো। সবাই মিলে আড্ডা দিচ্ছিল। কিছুক্ষণ পর রাজ বলল, আজকে আমার তাড়া আছে, আমার যেতে হবে। ফায়াজকে চোখ টিপ মারে রাজ। হন্য, আমার তো মনে ছিল না। ধর, সব কিছু ভুলে যাই। কিভাবে এত তাড়াতাড়ি? আমাকেও যেতে হবে। তোরা যাস, আমরা গেলাম। এটা বলে চলে আসলো ওরা। গেট থেকে বেরিয়ে এসে রাজ বলতে শুরু করলো, কিরে ভাই, তুই এত জরুরি কাজ ফেলে চাঁদনির মুখ চেয়ে আড্ডা দিতে বসেছিলি? সরি ভাই, আমি একদম ভুলে গেছিলাম। আসলে জানিসই, আমি চাঁদনির দিকে তাকিয়ে থাকলে আমার আর কিছু মনে থাকে না। কেন যে এত ভালো লাগে আমি বলতে পারবো না। হয়েছে, আর বলতে হবে না তোকে, এবার চল তাড়াতাড়ি। রাজ কাকে জানি ফোন করে বলল, তোরা তাড়াতাড়ি চলে আয়। কাকে আসতে বললি? শুভ্র রে। ও, আমরা এখন কোথায় যাচ্ছি? কেন আস্তানায়? সেখানে না গেলে তাদের পাবি কোথায়? ও আচ্ছা, চল। কিছুক্ষণ পর পৌঁছালো দুজন। সেখানে গিয়ে দেখে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো তারাই ফায়াজের কাজ করে দিবে। তখন রাজ বলল, তোমাদের এখানে একটা কাজ করার জন্য ডাকা হয়েছে। আমি এখন তোমাদের যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে। ঠিক আছে বস। ও, তার আগে তোমাদের এনার সাথে পরিচয় করিয়ে দেই। ইনি হচ্ছে। আর কিছু বলার আগে ফায়াজ রাজকে থামিয়ে বলল, আমি ফায়াজ। আমি এখানে নতুন এসেছি। আর কিছু বলবো না, বাকিটুকু পরে জানতে পারবে। আর আমার তোমাদের কাছে থেকে কিছু চাওয়ার আছে, সেটা রাজ বলবে। তোমাদের কাজটা হচ্ছে একটা মেয়েকে ফলো করা। সে কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, মানে সে যা কিছু করবে তা আমাদের কাছে, ফায়াজের কাছে পৌঁছে দেওয়া। তবে কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে কোনোভাবেই মেয়েটা টের না পায়। খুব সাবধানে, বুঝতে পারছো সবকিছু? জি বস। আমরা কি এখন থেকে কাজে লেগে পড়বো? না, এখন না, কালকে সকাল থেকে শুরু করবে। ওকে স্যার। তোমরা এখন যেতে পারো। ওকে স্যার। তারপর তাদের বিদায় করে ফায়াজ আর রাজ যার যার বাসায় চলে গেল। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেল। বাসায় এসে আজকে আর বেশি কিছু করলো না ফায়াজ। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। জানে না সে কালকে কি শুনতে হবে, তাই আর চিন্তা না করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে কলেজে চলে এলো। রাজকে ফোন দিতে আসতে বলল। ফায়াজ আর রাজ এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর সাথে লোকগুলো। তাদেরকে এনেছে শুধু চাঁদনিকে দেখিয়ে দিতে। এক সময় চাঁদনি আসলো। ওরা একটু দূরেই দাঁড়িয়েছিল, তাই চাঁদনি দেখতে পায়নি। ওরা ছেলেগুলোকে চাঁদনিকে দেখিয়ে দিয়ে ক্লাসে চলে আসলো। মনটা একটু হালকা লাগছে আজকে ওর, তাহলে জানতে পারবে মনে হয়। তারপর ক্লাসে চলে এলো, গিয়ে দেখে চাঁদনি বসে আছে। তখনই চাঁদনি বলল, আজকে কি হলো রাজ, তোমার এত দেরি হলো কেন? তুমি তো সব সময় আগেই আসো, আজকে লেট হওয়ার কারণ কি? না, আসলে কালকে শরীরটা খারাপ গেছে, তাই আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আর কি। এরই মাঝে সীমা উঠে গেল রোমান্টিক সিন নিয়ে। কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। কালকে রাতে মাথাটা হালকা ঘুরছিল, তাই শরীরটা একটু খারাপ লাগছিল। খাওয়া দাওয়া তো করো না, তাহলে মাথা ঘুরবে না তো কি করবে? সারাদিন শুধু এদিক ওদিক ছোটাছুটি, যাবে কোথায়? আরে এতে কিছু বলার কি আছে, আমি তো এখন ঠিক আছি। আছো, ঘোড়ার আন্ডা আছো। ওরা সবাই সীমার কথা শুনে অবাক। এরই মাঝে এখন কি বললে? সবাই হাসি শুরু করে দিল, আর সীমা লজ্জায় শেষ। এরই মাঝে স্যার আসলো, আর হাসতে পারলো না কেউ। যাই হোক, ক্লাস শুরু হলো। অনেক সময় ধরে ক্লাস করলো। ক্লাস শেষ করে মাঠে এসে কত সময় আড্ডা দিল। তারপর বাসায় ফিরে আসে। বাসায় এসে ফায়াজের মা রান্না করছে। মা, এখনো রান্না করছো? এত রান্না কেন করছো? কেউ আসছে নাকি? মানে কি তুই জানিস না আজকে কেন রান্না করছি? আমি কি করে জানবো আজকে কি? আর এগুলো দেখছি বাবার সব ফেভারিট খাবার।
আমার জন্য একদিনও তো রান্না করো না, শুধু আমার জন্মদিন ছাড়া। তখনই মনে পড়ে গেল ফায়াজের আজকে ওর বাবার জন্মদিন, আর ফায়াজ এটা ভুলে গেছে। নো, মা বাবা কোথায়? এতক্ষণে মনে পড়েছে আরামজাদার? উনি বাইরে গেছে। আচ্ছা, আমি রুমে গেলাম। এই বলে রুমে চলে গেল। এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিল। ঘুম থেকে উঠতে সন্ধ্যা হয়ে গেল। ততক্ষণে ফায়াজের বাবা এসে গেছে আর বাবাকে ডাকতে যাবে তখনই ওর মা বলল, পুশ করবি না, রাতে খাওয়ার সময় সারপ্রাইজ দিব। ওর মায়ের আইডিয়াটা ফায়াজের কাছে ভালো লাগলো, তাই আর কিছু বলল না। তারপর ফ্রেশ হয়ে বাহিরে আসলো। রহিম কাকার দোকানে গেল, একটা চা সিগারেট খেলো। তারপর সেখানে বসে কিছু সময় রহিম কাকার সাথে কথা বলে বাসায় চলে আসলো। মা ডাকছে খাবার টেবিলে, তাড়াতাড়ি করে গেল, গিয়ে দেখলো বাবা আসছে। বাবা বসার সাথে সাথে ফায়াজ বলল, হ্যাপি বার্থডে বাবা। ধন্যবাদ মাই চাইল্ড। তারপর খাওয়া শেষ করে রুমে আসলো। এসে দেখলো ফোন বাজছে। তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে দেখলো ওদের লোকগুলো ফোন করেছে, তাই দেরি না করে ধরে বলল, কি কোনো খবর পেলে? হ্যাঁ স্যার, অনেক খবর পেয়েছি। তারপর যা বললো ফায়াজ শুনে তো আকাশ থেকে পড়লো। কি পেয়েছো তাড়াতাড়ি বলো। স্যার, এই মেয়ে হচ্ছে একজন মাফিয়া, যাকে লেডি মাফিয়া বলা যায়। সে এখানে এসেছে একজনকে মারতে, আর তার এখানে একটা গ্যাং আছে। তবে গ্যাংয়ের লোকগুলো সাধারণত বাইরের দেশে হবে স্যার। তারা একজন আরেকজনকে কীভাবে যেন কথা বলছিল স্যার, আমরা বুঝতে পারিনি। আর যতটুকু বুঝতে পারছি আপনাকে বলে দিয়েছি স্যার। ফায়াজ তো অবাক, এটা কিভাবে সম্ভব? চাঁদনি কিভাবে মাফিয়া হতে পারে? না, এটা ফায়াজ বিশ্বাস করতে পারছে না। কিন্তু ফায়াজ বিশ্বাস করতে পারছে না কেন? এ তো ওর শত্রু, তাহলে ওর এমন লাগছে কেন? না, ওর মাথা কাজ করছে না। এখন কি করবে? এখন ফায়াজ চাঁদনিকে কিভাবে মারতে পারবে? ওর পক্ষে কখনোই সম্ভব না। তখন হৃদয়, কি হয়েছে স্যার, কোনো সমস্যা? না, তোমরা এখন একটা কাজ করো। কি কাজ স্যার, বলেন। তোমরা দুজন তার গ্যাংয়ে ঢুকে পড়ো আর আমাকে সব খবর পাস করো। তবে সাবধানে করবে, যদি ধরা পড়ো তাহলে কিন্তু খারাপ হবে, মনে রেখো কথাটা। জি স্যার, আমরা সাবধানে কাজ করব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা কিছু জানতে পারলে সাথে সাথে আপনাকে ইনফর্ম করব স্যার। ঠিক আছে, কাজে লেগে পড়ো। জি স্যার। তারপর ফোনটা কেটে ফায়াজ ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব, আর চাঁদনি ওর সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলো কিভাবে। তবে তার আগে কথাটা হলো, এই চাঁদনিটা আসলে কে, তার আসল পরিচয় কি, আর সে কাকে এখানে মারতে এসেছে, তাকে সব জানতে হবে। তার জন্য ওকে আজকের রাতটা অপেক্ষা করতে হবে। মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে, তাই একটা সিগারেট ধরালো সে। এর মাঝে রাজ ফোন করলো। কিরে, কোনো খবর পেলি? হ্যাঁ পেয়েছি। কি খবর বল। ফায়াজ তারপর সবকিছু খুলে বলল রাজকে। এটা শুনে রাজ আর কিছু বলতে পারছে না। কিছু সময় পর বলল, এটা কিভাবে সম্ভব? চাঁদনি এটা কিভাবে করতে পারে? ভাই, আমার তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু বিশ্বাস না করে কিভাবে থাকবো? চাঁদনির উপর তো আমাদের আরো আগে থেকেই সন্দেহ ছিল। এখন আমাদের এটা বিশ্বাস করতে হবে, কিছু করার নেই। কিন্তু আমি জানি তোর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কারণ তুই চাঁদনিকে খুব ভালোবাসিস, তাই না রে ভাই? কিন্তু দেখ, আমাদের কিছু করার নেই। আমি আর কিছু বলতে পারলাম না। খারাপ লাগছে ফায়াজের, কিভাবে সে তার ভালোবাসার উপর হাত তুলতে পারবে, কিন্তু চাঁদনি ওর সাথে এটা কিভাবে করতে পারলো? তাহলে কি সে ফায়াজকে কখনোই ভালোবাসেনি? ওকে শুধু হাত করার জন্য ওর সাথে এই অভিনয় করেছে? আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো ফায়াজ। ঘুম থেকে উঠে দেখলো হৃদয়ের কল। ফায়াজ তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলো। স্যার, আর কিছু খবর পেয়েছি, কাকে মারবে সেটাও জানতে পেরেছি। তাড়াতাড়ি বলো। হৃদয় যেটা বলল সেটা শুনে ফায়াজের হাত থেকে ফোনটা পড়ে গেল, কারণ হৃদয় বলেছে চাঁদনি ফায়াজকে এই দেশে মারতে এসেছে। মনে হচ্ছে ওর ভিতর থেকে কলিজাটা বেরিয়ে আসছে। কথাটা শুনে বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। সে আর কিছু বলতে পারছে না। ফায়াজের কথা বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে ও পাথর হয়ে গেছে। এরই মাঝে রাজ ফোন দিল, কিন্তু ফায়াজ ধরার সাহস পাচ্ছে না। কি বলবে সে? ওর ভালোবাসা ওকে মারতে চায়। সে ফোনটা বন্ধ করে দিল। এদিকে রাজ চিন্তা করতে লাগলো, কি হলো ফায়াজ এভাবে ফোনটা বন্ধ করে দিল কেন? ফায়াজ তো আমার ফোনে সব সময় এমন করে না। অবশ্যই কোনো কারণ আছে। আমাকে যেতে হবে ফায়াজের বাসায়। তাই দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল রাজ।
আর ফায়াজ চিন্তা করছে কি করা যায়, কি করবে সে ভেবে কোনো কিছু করতে পারছে না। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখে রাজ এসেছে। কি রে, তুই এত তাড়াতাড়ি কি করে আসলি? গাড়ি দিয়ে আসছি। তার আগে বল, তুই আমার ফোন না ধরে ফোন বন্ধ করে রাখছিস কেন? এমনি। কি হলো, কিছু বল। কিছু না। কিছু তো বল ভাই, আমার অনেক টেনশন হচ্ছে। প্লিজ ভাই, এভাবে কথা না বলে থাকিস না। ফায়াজ জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হলো, তুই কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বল। কান্না করব না তো কি করব? কেন, কি হয়েছে? যাকে ভালোবাসি সেই আমাকে মারতে চায়। কি? হ্যাঁ, চাঁদনি এই দেশে এসেছে শুধু আমাকে মারতে। প্লিজ ভাই, কান্না করিস না। কিন্তু কেন, তুই ওর কি করেছিস যে তোকে মারতে চলে এসেছে? আমি কি করব? আমি তো ওকে এখানে এসে প্রথম দেখলাম। আমি তো আগে কখনো দেখিনি। এখন কি করা যায় সেটা চিন্তা কর। জানি তুই ওকে খুব ভালোবাসিস, কিন্তু কিন্তু কিছু না। আমি চাঁদনিকে চাই, তুই চাঁদনিকে আমার কাছে এনে দিবি। আমি আর কিছু জানি না। আমি কি করে এনে দিব, এটা তো তোকে বলতে হবে। আমাকে বলতে হবে, তাহলে ঠিক আছে। এটা কি করে সম্ভব যে তোকে মারতে আসছে সে তোকে ভালোবাসবে? হ্যাঁ সম্ভব। হয়তো সে আমাকে খুন করার স্বার্থে ভালোবাসবে, তারপরেও একবার হলেও তো বলবে। আমি এতেই খুশি, পরে আমি মরলেও সমস্যা নেই। কি বলছিস এসব? আর আমি থাকতে তোকে মারবে, এটা তুই ভাবলি কি করে? আজকেই শালার গ্যাং শেষ করে দেব। না, কখনো না, এটা করবি না। যা করার আমি করব। আচ্ছা, আমি কিছু করব না। এবার বল কি করতে হবে? এখন আমরা কলেজে যাব, তুই এখানে বসে থাক। আচ্ছা। রাজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর কলেজে পৌঁছালো। মাঠে গাড়ি পার্ক করে চাঁদনিকে খুঁজতে শুরু করলো, কিন্তু চাঁদনিকে পাচ্ছে না। ফায়াজ পুরো পাগল হয়ে যাচ্ছে। তখনই দেখলো চাঁদনি গেট দিয়ে ঢুকছে। ফায়াজ দৌড়ে গিয়ে চাঁদনিকে জড়িয়ে ধরলো। চাঁদনি, আমি তোমাকে ভালোবাসি, এটা বলার জন্য তোমাকে এখানে এনেছি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। তুমি কি আমার পরিচয় জানো? তোমার পরিচয় আমি জানতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি আমাকে ভালোবাসো কি না। কিছুক্ষণ ভেবে চাঁদনি বলল, আসলে আমি তোমাকে প্রথম থেকেই ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, ভয় করে। এটা শোনার সাথে সাথে আবারও চাঁদনিকে জড়িয়ে ধরলো। কি করছো কি? অনেক মানুষ দেখছে, ছাড়ো প্লিজ। না, আমি ছাড়বো না। আর আমি কি অন্য কাউকে ধরেছি? আমি আমার ভালোবাসাকে ধরেছি, তাতে কার কি হবে? আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো, চলো ক্লাসে যাই। তারপর ক্লাসে আসে। আজকে ফায়াজ অনেক খুশি। চাঁদনি তাকে মন থেকে ভালোবাসেনি, তারপরও ফায়াজ অনেক খুশি তার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে। তারপর ক্লাস করে মাঠে এসে চাঁদনি বলল, কালকে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে? কখন যাবে? আমরা কাল সন্ধ্যায় যাব, তুমি রেডি থেকো। ঠিক আছে। বাসায় আসে ফায়াজ। হৃদয় কল করে বলল, স্যার, এরা কালকে আপনার উপর অ্যাটাক করবে, আর আপনাকে কালকে চাঁদনি মেয়েটি সন্ধ্যায় নিয়ে আসবে। এটা শুনে ফায়াজ আবার শক। ফায়াজ কথাটি শুনে যেন আকাশ থেকে পড়ল। যাকে সে ভালোবাসে সে তাকে মারার জন্য কালকে নিয়ে যাবে, ভাবতেই অবাক লাগছে। আর ভেবে লাভ নেই, যেটা হবার সেটা হবে। কিন্তু ফায়াজকে যদি মারা হয় তাহলে তো এরা পুরো খারাপভাবে এই দেশকে চালনা করবে। কিছু একটা করতে হবে। রাজ, তুই কোথায়? আমি তো বাসায় আছি। কেন, কি হয়েছে? তুই এখনই আমার সাথে দেখা কর। এখনই করতে হবে? হ্যাঁ, এখনই করতে হবে। তুই তাড়াতাড়ি করে তোর আস্তানায় চলে আয়। আমি এখনই আসছি, অনেক কাজ করতে হবে। আস্তানায় কেন? আর কিসের এত কাজ? তোকে বলছি না আসতে। আচ্ছা, আসছি। তারপর ফায়াজ রেডি হয়ে চলে গেল। এর আগে ফায়াজ একটা ফোন করে নিল হৃদয়কে। দুটো কল দেওয়ার পর রিসিভ করলো। কি অবস্থা এখন? তারা কোন জায়গায় আমাকে নিয়ে যাবে কিছু জানতে পেরেছ? জি স্যার, জানতে পেরেছি। তারা আপনাকে মেয়ের দ্বারা একটি জঙ্গলে নিয়ে যাবে, যেটা শহর থেকে প্রায় 15 কিমি ভিতরে। কি আন্দাজ করে বলতে পারবে ওদের পোলাপান কতগুলা হবে? স্যার, এদের লোক অনেক হবে,
প্রায় 5 থেকে 600 হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে থাকো আর আমাকে সব কিছু জানাবে, ঠিক আছে? জি স্যার। তারপর ওরা চলে আসে আস্তানায়। রাজ বসে আছে, সাথে শুভ্র, শাকিল, রবিন, সিয়াম আরো কয়েকজন। কি রে, এত তাড়াতাড়ি করে ডাকলি কেন? কালকে চাঁদনির গ্যাং আমার উপর অ্যাটাক করবে, আর চাঁদনি আমাকে সেখানে নিয়ে যাবে। মনে আছে কালকে চাঁদনি বলেছিল আমাকে নিয়ে সন্ধ্যায় করতে যাবে। মনে আছে। আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে মারার একটাই চাল। তাই আমার এখন অনেক ক্লু দরকার, আর তুই আজকের ভেতরে সকল ক্লুদের ডাকবি। তোর পক্ষ থেকে আজকের ভেতর কি সকল ক্লুদের আনা সম্ভব? পারবো। তুই না পারলে আমাকে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তোর সব মিলিয়ে কতজন ক্লু আছে? আমার তো প্রায় 1000+ হবে। হ, তাহলে তুই ডাক তোদের কুলুদের, আর আমি ডাকছি আমার কুলুদের, কারণ এদের কুলো অনেক, শুধু তোর কুলো দিয়ে হবে না। ফায়াজ এদিকে আকাশকে ফোন দিয়ে বলল, বস বলেন। আমার আজকে রাতের ভেতরে 2000+ কুলু লাগবে, আর এখনই তুই লন্ডনে খবর পাঠা। বস এত তাড়াতাড়ি কিভাবে হবে? হবে না কেন? এখন 7টা বাজে, 9টার সময় ফ্লাইট ছাড়বে, আর 3টার সময় এসে এখানে পৌঁছাবে। এই 2 ঘন্টায় সবাইকে ব্যবস্থা কর। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করছি। কি রে রাজ, তোর কুরুদের অবস্থা কি? হ্যাঁ, আমি ব্যবস্থা করে ফেলেছি। এরা অনেকেই গ্রামে আছে, তাই আসতে প্রায় 3 থেকে 4টা বেজে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার কুরুদের বলেছি তারা আসছে। তারা 9টায় ফ্লাইট ছাড়বে। এই দেশে আসতে প্রায় 4টা বেজে যাবে, আর এর আগে আমাদের প্ল্যান করতে হবে। তারপর ওরা সবাই মিলে প্ল্যান করতে শুরু করলো। তারপর প্ল্যান করতে করতে 10টা বেজে গেছে। সবাই ক্লান্ত, আজকে খাওয়া হয় নাই। ফায়াজের মা ফোন দিচ্ছে বাসায় যাবার জন্য। হ্যাঁ মা। তুই বাসায় আসবি না? একটু দেরি হবে মা, আমি একটা কাজে আছি, আর আমি বাইরে খেয়ে নিব, তুমি চিন্তা করো না। আচ্ছা তাড়াতাড়ি চলে আসিস। খাবার খেতে যাওয়ার পথে আকাশ ফোন দিল। হ্যাঁ বল। বস সব ব্যবস্থা হয়ে গেছে, এখন ফ্লাইট ছাড়বে। ওখানে পৌঁছাতে 4 থেকে 5টা বেজে যাবে। গুড জব। ফোনটা কেটে দিয়ে সবাই একসাথে রেস্টুরেন্টে গেল। সবাই খেয়ে নিল। কালকে ওদের খুব ভালো করে ফিট থাকতে হবে, সবকিছু রেডি করে ফেললো। একটা কথা বলি? বল। ভাই, তুই তো চাঁদনিকে ভালোবাসিস, তাহলে চাঁদনিকে তুই মারবি কিভাবে? কি হলো, তুই এভাবে হাসছিস কেন? যে আমাকে ভালোবাসে না তাকে আমি ভালোবাসবো, আর যে আমাকে মারতে চায় তাকে আমি এমনিতে ছেড়ে দেব? কি, তুই না কালকে বললি তাকে তুই খুব ভালোবাসিস? আর তুই চাঁদনির মুখ থেকে একবার ভালোবাসে কথাটা শোনার পর নিজের জীবন হাসতে হাসতে দিয়ে দিবি? তোর কি মনে হয় আমি এক কথা বলি? না, আমি চাঁদনিকে অনেক ভালোবাসি, আর আমি তাকে মারব, এটার কোনো প্রশ্নই ওঠে না। আমি এখনও ভালোবাসি, আর সারা জীবন তাকেই ভালোবাসবো। কিন্তু কিভাবে? চাঁদনি তো তোকে সেখানে নিয়ে যাওয়ার জন্য ভালোবাসি বলেছে। হ্যাঁ, হতে পারে, আবার নাও হতে পারে। মানে? আমরা ভাবছি সে শুধু আমাকে নিয়ে যাওয়ার জন্য ভালোবাসি বলেছে, কিন্তু আমি তার চোখ দেখে বুঝতে পারছিলাম সে সত্যি আমাকে ভালোবাসে। কারণ ও যখন আমাকে ভালোবাসি বলেছিল তখন ওর চোখ দিয়ে পানি পড়ছিল। জানিস ভগবান আমাদের চোখ আর মুখ কেন দিয়েছে? কেন আবার? মুখ দিয়েছে কথা বলার জন্য, আর চোখ দিয়েছে দেখার জন্য। না রে, তুই কিছুই জানিস না। চোখ আর মুখ শুধু দেখার আর কথা বলার জন্য দেয়নি, আর একটা কাজের জন্য দিয়েছে। কি কাজ? মুখটা দিয়েছে সত্যি মিথ্যা বলার জন্য, কিন্তু চোখটা শুধু সত্যি বলার জন্য দিয়েছে। কারণ কেউ যদি মিথ্যা বলে তাহলে তুই তার চোখের দিকে তাকালেই বুঝতে পারবি। তারপর রাজ আর কিছু বলল না। অনেকক্ষণ ধরে সবাই নীরব হয়ে রইল। কতক্ষণ পর ফায়াজের ফোনে হঠাৎ ফোন এলো। আকাশ ফোন করেছে। হ্যাঁ আকাশ বল। বস একটু পর আমাদের লোক ল্যান্ড করবে, আমি তাদের নিয়ে কোথায় আসব? আমি তোকে লোকেশন মেসেজ করে দেব, আর খুব সাবধানে, কেউ যেন জানতে না পারে তারা এসেছে। ঠিক আছে বস,
আপনি লোকেশনটা পাঠিয়ে দিন, আমরা চলে আসব। হুম। ফোন কেটে লোকেশন পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর আবার রাজের কল এলো। সে কত সময় কথা বলে ফায়াজকে বলল, আমার লোক চলে আসছে, আর 30 মিনিট লাগবে। কিছুক্ষণের মাঝে দুজনের লোক চলে আসলো। তারপর সবাইকে সবকিছু বুঝিয়ে দিল ওদের প্ল্যানের বিষয়ে। কিছু সময় পর বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল ফায়াজ। কালকে ফায়াজকে কলেজে যেতে হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে প্রায় 9টা বেজে গেছে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে এলো কলেজে। এসেই চাঁদনিকে খুঁজতে লাগলো ফায়াজ। কিছু সময় খোঁজার পর দেখলো চাঁদনি ক্যাম্পাসে একা একা বসে আছে। কি হলো মহারানীর, আজকে মন খারাপ কেন? না, কই মন খারাপ, এমনি এখানেই বসে আছি। কি আমার মহারানী আমার চোখকে ফাঁকি দিচ্ছে? মনে রেখো, আমি কিন্তু তোমার মনের খবর বলতে পারি। তাই নাকি? তাহলে বলো আমার মন খারাপ কেন? তোমার মন খারাপ কারণ তুমি কিছু একটা হারানোর ভয় পাচ্ছ। তবে মনে রেখো, তুমি কিছু হারাবে না। ইটস মাই প্রমিস। চাঁদনি অবাক হয়ে ফায়াজের দিকে তাকিয়ে আছে। কিছু বলছে না, শুধু মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ফায়াজ তার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কি হলো, মিলেছে তো? আমি ঠিক ধরেছি। তবে মনে রেখো, তুমি কিছু হারাবে না। ইটস মাই প্রমিস। চাঁদনি কিছু বলছে না। ফায়াজ আবার, কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা, বলতে হবে না। এবার চলো আমরা ক্লাসে যাই। ক্লাস শেষ করে মাঠে কিছু সময় আড্ডা দিয়ে বাসায় আসলো। বাসায় আসার আগে চাঁদনি বলল সন্ধ্যায় যেন রেডি থাকে, কারণ তারা সন্ধ্যায় ঘুরতে যাবে। সন্ধ্যার আগে চাঁদনি ফোন দিল, জায়গার নাম বলল। সাথে সাথে ফায়াজ আকাশকে ফোন দিয়ে বলে বেরিয়ে পড়তে। সেখানে রাজও ছিল। তারপর ফায়াজ রেডি হয়ে চাঁদনির বলা জায়গায় চলে এলো। গিয়ে দেখলো চাঁদনি একটা সিএনজি নিয়ে বসে আছে। গাড়িতে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করলো। ওরা কেউ কোনো কথা বলছে না। ফায়াজ শুধু চাঁদনির দিকে তাকিয়ে আছে। হঠাৎ চাঁদনি বলল, ফায়াজ, তুমি জানো আমি তোমাকে না অনেক ভালোবাসি। বলে কান্না করে ফায়াজকে জড়িয়ে ধরলো। আমি জানি, কিন্তু তুমি কান্না করছো কেন? অনেকক্ষণ কান্না করার পর হঠাৎ ড্রাইভারকে বলল, ভাই গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। তারপর চাঁদনি গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে দাঁড়ালো। ফায়াজও তার পেছন পেছন গেল। কাছে গিয়ে বলল, কি হয়েছে, গাড়ি থেকে নামলে কেন? ফায়াজ, তুমি জানো আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? হয়তো তুমি ভাবতেও পারছো না আমি এখন তোমাকে কোথায় নিয়ে যাব। আমি কে তুমি অবশ্যই জানো। জানি, তুমি ওয়ার্ল্ডের মাফিয়া কিং এফকে। তাহলে তো ভালোই জানো। তবে শুনে রাখো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ সেটাও আমি জানি, বুঝলে? চাঁদনি ফায়াজের কথা শুনে আঁতকে উঠল। তার চোখে মুখে মুহূর্তেই ভয়ের ছাপ দেখা গেল। জেনেও তুমি আমার সাথে এলে কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? চিন্তা করো না, আমি তোমাকে না, তোমার গ্যাংকে মারতে আসছি। তোমাকেও মারতে পারতাম, কিন্তু আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তুমি বলো, ভালোবাসার উপর হাত তুলি কীভাবে? তবে তুমি একবারও ভাবলে না কত ভালোবাসি তোমাকে। ফায়াজ, আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু আমার মায়ের জন্য এগুলো করেছি। জানো, আমার মা না খুব অসুস্থ, আর আমার কাছে এত টাকা নেই যে মায়ের চিকিৎসা করাবো। তাই আমি এই পথ বেছে নিয়েছি। কেন রে, আমার কি টাকা কম ছিল নাকি? চাঁদনি কান্না করছে, কিছু বলছে না। সরি, রাগের মাথায় মেরে দিয়েছি। আচ্ছা, এখন চলো যাই। কোথায়? কেন, আমাকে মারবে না? সেখানে যাব না, তোমার সেখানে যাওয়ার লাগবে না। আমি গিয়ে কিছু একটা বলে আসবো। কি মনে করেছে আমাকে নিয়ে না গেলে তোমাকে এভাবে ছেড়ে দেবে? তোমাকে মেরে কঙ্কাল চলে ভাসিয়ে দেবে। চলো এখন যাই, আর একটাও কথা বলবে না। আমার বেশি কথা পছন্দ না। কিন্তু সেখানে অনেক লোক আছে। সেখানে কতজন লোক হবে? 700 প্লাস হবে। জানো, আমি তোমাদের লোকেশনের চারপাশে কতজন লোক ফিট করেছি? অবাক হয়ে বললাম, কতজন?
3000+ লোক রেখেছি, কারণ আমি কোনো ছোটোখাটো মাফিয়া না। এখন চলো। তারপর আবার গাড়িতে উঠে রওনা দিল। এদিকে রাসেরা সবাই প্ল্যান অনুযায়ী পজিশন নিয়ে নিয়েছে। ওদের সবগুলা মানুষ 3টা গ্রুপ হয়ে যাবে, একটা রাজের, একটা আকাশের আর একটা সিয়ামের। রাজের গ্রুপ থাকবে ফায়াজের পাশাপাশি, আকাশের গ্রুপ থাকবে এখানে সবচেয়ে উঁচু উঁচু জায়গায়, যেখান থেকে সব কিছু ভালো করে দেখা যায়, বিশেষ করে রুমের ভিতরে ভালো করে দেখা যায়। আর ফায়াজ হাত দিয়ে ইশারা করলে তারা অ্যাটাক দিবে। সবার হাতে থাকবে স্নাইপার, আর সিয়ামের গ্রুপে থাকবে কিছুটা দূরে AK-47 নিয়ে। তবে সবার কাছে সাইলেন্সার থাকবে, নয়তো তারা সতর্ক হয়ে যাবে। আর ফায়াজ ঘরে ঢোকার সাথে সাথে তারা বাহিরে গার্ডদের শেষ করে দেবে। কিছুক্ষণ পর ওরা চলে আসলো। চাঁদনি ফায়াজকে যেতে দিচ্ছে না, কিন্তু ফায়াজ না গেলে চাঁদনিকে তারা মেরে ফেলবে। ফায়াজের ভিতরে যাওয়ার সময় 3বার চেক করেছে, কিন্তু সেই সময় এমনভাবে একটা ছুরি আর পিস্তল রেখেছে তারা খুঁজেও পেল না। ভিতরে গিয়ে সে পুরাই শক। ফায়াজের সামনে ফায়াজের দলের স্মিতা দাঁড়িয়ে আছে। কি ভাই, অবাক হলেন আমাকে দেখে? অবাক হবার কিছু নাই রে ভাই, আজকে তোর কপালে শনি আছে। তাই নাকি? তুই একা আমাদের মারবি? হেসে লাভ নেই, একটু ওয়েট কর। আর চাঁদনি, তুমি এর দলে কাজ করো। আরে হে নিজেই তো আমার টাকা খায়, আর সে নাকি তোমাকে টাকা দিবে তোমার মায়ের চিকিৎসার জন্য। হাসালে। চাঁদনি অবাক দৃষ্টিতে ফায়াজের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তখন স্মিত বলে, তাই নাকি? তাহলে দেখা যাক। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? সালারে ধর। এটা বলার সাথে সাথে ফায়াজ আকাশকে অর্ডার দিল ভিতরে শুট করতে। সাথে সাথে শুরু করে দিল। ফায়াজের দিকে যারাই আসছে তাদেরই মাথার ফুটো হয়ে যাচ্ছে। এটা দেখে স্মিত অবাক হয়ে গেছে। কিছুক্ষণের মাঝে সবাই শেষ। এখন শুধু স্মিত ফায়াজের সামনে দাঁড়িয়ে আছে। তখন স্মিত ফায়াজের পায়ে এসে পড়ল। ভাই, আমাকে মাফ করে দিন, আমি আর জীবনেও এমন ভুল করব না। তাই নাকি? তুই তো জানিস আমি সবাইকে একবার করে সুযোগ দেই, তবে বিশ্বাসঘাতকদের তো একবারেই দেই না। এটা বলে ফায়াজ পিস্তলটা বের করে সোজাসুজি তার কপালে ফুটো করে দিল। এদিকে চাঁদনি শুধু ফায়াজকে দেখছে সে কি করছে। সেখানে কাজ শেষ করে চাঁদনিকে নিয়ে চলে আসলো বাসায়। আজকে একটু শান্তিতে ঘুমাতে পারবে। পরের দিন চাঁদনির মাকে লন্ডনে নিয়ে আসলো ফায়াজ। হাসপাতালে ভর্তি করালো। 6 মাস পর এখন চাঁদনির মা সুস্থ হয়ে গেছে।